ওকে, হ্যালো গাইজ, সবাই ঠিক আছো? জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এখন তোমাদের তো ঠিক টাইমে জয়েন করতে হবে না? অলমোস্ট 5 মিনিট পরে তোমরা অ্যারাউন্ড 51, তাই না? তো 9টায় ক্লাস শুরু না করতে পারলে তো বিপদ হয়ে যাবে পরবর্তী পর্যায়ে। তো আশা করি আগে থেকে জয়েন করবে। ওকে, আজকে আমাদের একটা বাকি ছিল, ওবি এর একটু পার্ট বাকি ছিল, সেটা আমরা শেষ করব এবং আমাদের থার্মোডায়নামিক্সের প্রথম লেকচার শুরু করব। ওকে, আমরা শেয়ার করি ওবি। সো ছিলাম সেখান থেকে স্টার্ট করি। ওকে, আমরা পিও দিয়ে স্টার্ট করি, প্রোগ্রাম এডুকেশনাল আউটকামস অফ দ্য এমএমএ প্রোগ্রাম। আমরা বলেছিলাম যে টু অবটেইন অ্যাক্রিডিটেশন, আমাদের এমএমএ প্রোগ্রামের প্রোগ্রাম আউটকাম যেগুলো আছে সেগুলো সাধারণত একটা অ্যাক্রিডিটেশন বডির আলোকে, নীতিমালা আলোকে তৈরি করতে হয়। তো আমরা যেহেতু অ্যাক্রিডিটেশন নিব ওয়াশিংটন অ্যাকর্ডের কাছ থেকে, সুতরাং ওয়াশিংটন অ্যাকর্ডের যে সমস্ত নীতিমালা আছে 12 সেট অফ ওরা বলে ডাইমেনশনস, ইঞ্জিনিয়ারিং এডুকেশনের জন্য 12 ডাইমেনশনস সেট করেছে ওয়াশিংটন অ্যাকর্ড, এবং সেই 12 ডাইমেনশন ছিল ওয়াশিংটন অ্যাকর্ড 1, ওয়াশিংটন অ্যাকর্ড 2, এইভাবে। সেকেন্ড, তো ফার্স্ট ওয়ান ছিল ইঞ্জিনিয়ারিং নলেজ, যেটাকে সলভিং অ্যাবিলিটিও সামটাইমস বলে। Then analytical ability or problem analysis, design or development of solution, investigation, modern tool uses. So these are the 5 Washington Accords dimensions, and then there are another 7 sets. Engineering and society, environmental sustainability, ethics, individual and teamwork, communication skills, project management skill, and finance, and long-term learning. So these are the titles, এবং titles দেখে বুঝতে পারছো যে besides normal education, কোন একটা প্রোগ্রামের নর্মাল এডুকেশন, যেটা 5 সেট দিয়ে ডিটারমিন করে, 5টা পয়েন্টস দিয়ে, এছাড়াও আমাদের আরো অনেক অ্যাডিশনাল নলেজ বা অ্যাডিশনাল স্কিল ডেভেলপ করতে হয়, যেগুলোকে সামটাইমস বলে সফট স্কিল। তোমরা যখন মাস্টার্স করতে বাইরে যাবে বা পিএইচডি করতে বাইরে যাবে, আমাদের কাছে রেকমেন্ডেশন লেটার যখন দেবে, তখন তাদের ওখানে পার্টিকুলারলি মেনশন করা থাকে এই সফট স্কিলের ব্যাপারে তোমাদেরকে আমাদের রেকমেন্ড করতে হয়, যে তোমাদের টিম ওয়ার্ক কেমন। তার মানে তোমরা যখন পিএইচডি প্রোগ্রামে ভর্তি হবে, অনেকগুলো ছাত্রের সাথে একসাথে কাজ করবে, তো তুমি টিমে কাজ করতে পারো কিনা, এক্সেট্রা এক্সেট্রা। সো এই ধরনের অ্যাডিশনাল স্কিল গুলো, সেগুলোও আমাদেরকে এই প্রোগ্রামের মধ্যেই তোমাদেরকে শিখিয়ে দিতে হবে। সেইটাই হলো টোটাল একেবারে 12 ডাইমেনশনস। এবং এই 12 ডাইমেনশনস এর মধ্যে আমরা বলেছি 5টা হলো একদম সরাসরি প্রোগ্রামের সাথে অ্যাসোসিয়েটেড, বা আমরা যদি কোর্স আউটকাম বলি তাহলে পরে এই 5টা সরাসরি কোর্সের সাথে রিলেটেড, এবং বাকি 5টা হলো ডোমেইন ইন্ডিপেন্ডেন্ট বা প্রোগ্রাম ইন্ডিপেন্ডেন্ট। দিস আর দ্য জেনারেল স্কিলস। So a program must ensure that all these skills are developed in the courses. তার মানে আমাদের যতগুলো কোর্স আছে, প্রত্যেকটা কোর্সের মধ্যে সবগুলো থাকতে হবে, নট নেসেসারি, কিন্তু এই সবগুলো প্রোগ্রাম, এই সবগুলো ডাইমেনশনস কোনো না কোনো আমাদের এই কোর্সের মধ্যে তোমাকে এটা টাচ করতে হবে। এথিক্স সম্বন্ধে কোনো না কোনো কোর্সে বলতে হতে হবে। যদি এটা এথিক্সের আলাদা কোনো কোর্স না থাকে, অ্যাটলিস্ট কোনো না কোনো কোর্সে এথিক্স সম্বন্ধে তোমাদের জিনিস থাকতে হবে। প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্স, সেগুলো কোনো না কোনো কোর্সে থাকতে হবে, এক্সেট্রা এক্সেট্রা। সো এই সবগুলোকে টাচ করতে হবে কোনো না কোনো কোর্সে। যদি কোনোটা বাদ পড়ে যায়, তাহলে পরে তোমার ওই ডিগ্রি উইল নট বি অ্যাকসেপ্টেড বাই দিস অথরিটি।
তো আমরা এই পাঁচটা নিয়ে যদি একটু ডিটেল আলাপ করি, প্রোগ্রাম স্পেসিফিক লার্নিং আউটকাম, কেউ কেউ পিএসও বলে, আমরা সিম্পলি পিও দিয়ে এই সবগুলোকে আলাপ চালাবো। all these 12 are POs, ঠিক আছে? সো either PSO1 অথবা PO1, এটা ইঞ্জিনিয়ারিং নলেজ, apply the knowledge of mathematics, science and engineering fundamentals and engineering specializations to the solution of complex engineering problems related to materials and metallurgical engineering. তার মানে যেখানে solution of the complex engineering problems, যার জন্য এটাকে বলে solving ability, ঠিক আছে? এবং এখানে দেখো complex engineering, ordinary problem দিলে হবে না, এটা complex engineering problem. Then second one is problem analysis. So analytical ability, identify, formulate, review research literature, and analyze complex engineering problems in the materials and metallurgical engineering, reaching substantial conclusion using first principle of mathematics, natural science, and engineering science. So general knowledge টা তুমি গেদার করবা এই প্রোগ্রাম আউটকাম 1 এর মধ্যে, এবং সেটা দিয়ে তুমি প্রবলেম অ্যানালাইসিস করার ক্ষমতা থাকতে হবে। কোন ধরনের প্রবলেম? কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। Then design ability, design solution for complex engineering problem, and design metals, materials, and processes that meet the specific needs with due consideration to the public health and safety and the cultural, societal, environmental considerations. Fourth one, investigation, conduct investigation into complex engineering problems in materials and metallurgical engineering using research-based knowledge and research methods, including design of experiment, analysis and interpretation of data, synthesis of information to provide valid conclusions. So a investigation ability, এটা হলো program outcome 4A, and 5 যেটা modern tool uses, so create ability, synthesis ability, using modern tools, create, select, apply appropriate technique, resources, and modern engineering IT tools to complex engineering activities in materials and metallurgy with an understanding of limitations. Yes, এবং এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটার মধ্যে কিছু পয়েন্টস, অ্যাডিশনাল পয়েন্টস দেওয়া হয়েছে। এগুলো প্রোগ্রাম আউটকামের পার্ট না, কিন্তু জাস্ট টু আইডেন্টিফাই যে এই যে প্রোগ্রাম আউটকাম যেটা আছে সেটা হলো ব্লুম ট্যাক্সোনমির যে কগনিশন লেভেল 3+ আছে, যেহেতু এখানে অ্যাপ্লাই বলা হয়েছে, আমরা এটা পরে আবার দেখাবো। অ্যাপ্লিকেশনটা 3 নম্বর লেভেলে ছিল, মনে আছে। প্রথম হলো লিস্টিং, জাস্ট মুখস্থ করা, তারপর আন্ডারস্ট্যান্ডিং, দেন অ্যাপ্লিকেশন ছিল। and program outcome 2 যেটা সেটা হলো অ্যানালাইজিং অ্যাবিলিটি, এটা হলো কগনিশন লেভেল 4 এর মধ্যে আছে। আর এটা ডিজাইন অ্যাবিলিটি, যেটা একদম টপ মোস্ট, ডিজাইন সলিউশনস, সেটা হলো একদম মোস্ট ডিফিকাল্ট পার্ট, একদম লাস্ট স্টেজে লেভেল 4 এর কগনিশন লেভেল। PO4 যেটা ইনভেস্টিগেশন অ্যাবিলিটি, সেটা হলো 5A। and PO5 এর মধ্যে যেটা ক্রিয়েটটাও একই জিনিস, ডিজাইনের মতো, ক্রিয়েট অর ডিজাইন, সেটা হলো কগনিশন লেভেল 6। সো এখানে খেয়াল করে রাখো, কোনো জায়গার মধ্যে লেভেল 3 এর চেয়ে কম কিছু নাই। সুতরাং ইউনিভার্সিটি এডুকেশনের মধ্যে সবসময় লেভেল 3 অ্যান্ড আপওয়ার্ডস তোমাকে নলেজ লেভেলটা অর্জন করতে হবে। জাস্ট একটু একটা খেয়াল করো, আমি জাস্ট ভেরি ইম্পর্টেন্ট একটা কল করি, সরি। হ্যালো আব্বা, হ্যাঁ আমি ক্লাসে আছি, 2 ঘন্টা ক্লাস হবে, ক্লাসের পরে ফোন করি। আচ্ছা ঠিক আছে। ওকে, তো এখানে খেয়াল করো, এটা জাস্ট আবার একটু নোট করে দিয়েছি যে কগনিশন লেভেল 1 ছিল আমাদের রিমেম্বারিং, মুখস্থ বিদ্যা, এবং কগনিশন লেভেল 2 ছিল আন্ডারস্ট্যান্ডিং, অ্যান্ড 3rd, 4th and 5th অ্যাপ্লিকেশন, 3rd এ ছিল, 4th ছিল অ্যানালাইজিং অ্যাবিলিটি, এটা এখানে অ্যানালাইজিং অ্যাবিলিটি, 5th ছিল ইভ্যালুয়েট করার ক্ষমতা, যেটা এখানে আছে, কন্ডাক্ট ইনভেস্টিগেশন, এখানে ইভ্যালুয়েট করার ক্ষমতা, and 6th হলো ক্রিয়েটিং অর ডিজাইনিং সামথিং, যেটা প্রোগ্রাম আউটকাম 3 এবং 5 এর মধ্যে আছে। তো
তো এখানে এটাকে আবার একটু আমরা টেবিল ফর্মে দিয়েছি যে কগনিটিভ ডোমেইনের মধ্যে প্রোগ্রাম আউটকাম 1 সলভিং কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। এখানে আরেকটা জিনিস বলে নেওয়া ভালো, আমাদের দুটো ইঞ্জিনিয়ারিং সায়েন্স এন্ড টেকনোলজি ফিল্ডে দুই ধরনের পার্সোনালিটি কাজ করে, একটা হলো ইঞ্জিনিয়ার আর একটা হলো টেকনোলজিস্ট। মনে আছে? টেকনোলজিস্ট মানে সোজা ভাষায় যদি বলি যারা ডিপ্লোমা করে, যারা ডিগ্রি অর্জন করে তাদেরকে আমরা টেকনোলজিস্ট বলি। সো টেকনোলজিস্টদের ক্ষমতা হলো সলভিং প্রবলেমস। জাস্ট তুমি যেভাবে ডিরেকশন করবা সেই অনুযায়ী তারা প্রবলেম সলভ করবে। এখানে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করার ক্ষমতা টেকনোলজিস্টদের নেই, একমাত্র ইঞ্জিনিয়ারদেরই সেই ক্ষমতাটা আছে। সুতরাং এখানে আমাদের যে এই যে 12টা যে পয়েন্টস যেগুলো আছে, এই 12টা পয়েন্টটা হলো কেবলমাত্র ইঞ্জিনিয়ারদের জন্য, এবং যেখানেই সেই জন্য এখানে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের কথা বলা হয়েছে। কেবলমাত্র ইঞ্জিনিয়াররাই উইল বি এবল টু পারফর্ম সলভিং কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম অর অ্যানালাইজিং অর ডিজাইনিং কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। ঠিক আছে? সো যখন টেকনোলজিস্টদের জন্য এই তাদের 12টা পয়েন্ট অথবা পয়েন্ট আছে যেগুলো, সেখানে এই ধরনের কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমটা থাকবে না। সো এই আন্ডারস্ট্যান্ডটা একটু মাথায় রাখতে হবে। সো সলভিং কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম প্রোগ্রাম আউটকাম 1 যেটা, সেটা অ্যাপ্লাই এর মধ্যে আছে, সলভে সো লেভেল 3, এবং প্রোগ্রাম আউটকাম 2 যেটা ছিল অ্যানালাইজিং কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, সেটা অ্যানালাইজিং লেভেল 4 এ ছিল। প্রোগ্রাম আউটকাম 3 ছিল ডিজাইনিং কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, যেটা হলো ক্রিয়েশনের পর্যায়ে লাস্ট লেভেলে। টেস্টিং অ্যাবিলিটি যেটা ছিল প্রোগ্রাম আউটকাম 4 এ, সেটা অ্যানালাইজিং এন্ড ইভ্যালুয়েটিং আছে। সো 4th এবং 5th দুটোই আছে, কিন্তু আমরা বলেছি যে যদি 5th এ থাকো তার মানে 4 অটোমেটিক্যালি তুমি অর্জন করেছো, যার জন্য এটা 4 না হয়ে এটা লেভেল হয়েছে 5th, হাইয়েস্ট লেভেলটা এখানে ইন্ডিকেট করতে হবে। এবং প্রোগ্রাম আউটকাম 5 এ সিনথেসাইজিং অ্যাবিলিটি, তো সেখানে ইভ্যালুয়েট করার ক্ষমতা থাকতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিয়েট করার ক্ষমতা রাখতে হবে, এবং যেহেতু তুমি হাইয়েস্ট লেভেল এখানে ক্রিয়েট আছে, সেই জন্য এটা 6 নম্বর লেভেলে আছে। এছাড়া বাকি যে 7টা আছে অতিরিক্ত, যেটা প্রোগ্রাম ইন্ডিপেন্ডেন্ট যে আউটকাম, সেগুলো যদি আমি জাস্ট ভেরি কুইকলি করি। প্রোগ্রাম আউটকাম 6 যেটা ছিল ইঞ্জিনিয়ার্স এন্ড সোসাইটি, এখানে যেটা বলেছে অ্যাপ্লাই রিজনিং ইনফর্মড বাই কন্টেক্সচুয়াল নলেজ। আমরা যে নলেজটা গেদার করেছি সেটা টু অ্যাসেস সোসাইটাল, হেলথ, সেফটি, লিগ্যাল এন্ড কালচারাল ইস্যুস and consequent responsibility delivered to professional engineering practice. সুতরাং তুমি যে নলেজ গেদার করছো তার মাধ্যমে প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করবা, এবং এই প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করার সময় তোমাকে মনে রাখতে হবে সোসাইটির প্রতি তোমার দায়িত্ব, হেলথের প্রতি তোমার দায়িত্ব, সেফটির প্রতি দায়িত্ব, এবং লিগাল এন্ড কালচারাল ইস্যুর প্রতি দায়িত্ব। এই সবগুলো জিনিস মনে রেখে তুমি প্র্যাকটিস করবে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস প্রফেশনালি। প্রোগ্রাম আউটকাম 7 এ যেটা ছিল এনভায়রনমেন্ট এন্ড সাস্টেইনেবিলিটি, একই কথা, যে তোমার যে ডিগ্রিটা যেটা আছে সেই ডিগ্রিটা এনভায়রনমেন্টের উপর কি এফেক্ট পড়ে এবং সাস্টেইনেবিলিটি কেমন আছে, সেই জিনিসগুলো তোমাকে চিন্তা করতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে, বুঝতে হবে। ফর এক্সাম্পল আমরা লেটস সে স্টিল মিলের কথা যদি বলি, এখন যখন আমরা স্টিল প্রোডাকশন করি, তাহলে পরে তুমি যখন বাইরে যারা চিটাগাং যাও ফর এক্সাম্পল, এই কাশপুর ব্রিজ পার হয়ে গেলে হাতে ডান পাশে বাম পাশে অনেকগুলো স্টিল মিল আছে, এবং ওরা কাজ অপারেশন করছে কিনা বুঝতে পারবা, অপারেশন করলে পরে সারা আকাশে কালো ধোঁয়া ছেয়ে যায়। এই যে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, সেটা হলো যে আমরা এখানে এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি অ্যাজ এন ইঞ্জিনিয়ার পালন করছি না, কারণ আমরা এনভায়রনমেন্টকে পলিউট করছি। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যখন তুমি প্রফেশনাল ইঞ্জিনিয়ার হবা, এই PO7টা তোমার মাথায় রাখতে হবে। এথিক্যাল রেসপন্সিবিলিটি, apply ethical principles and commit to professional and ethical responsibility and norms to the engineering practice. Very important. আমাদের দেশে এটা যতটা ইম্পর্টেন্ট, আমাদের দেশের লোকজন বেশি ইলিগাল অ্যাক্টিভিটিতে তারা পছন্দ করে ইলিগাল অ্যাক্টিভিটি করতে, কিন্তু বাইরের দুনিয়ায় এথিক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু। ঠিক আছে? এবং আনএথিক্যালি পিপলদের কোনো জায়গা নেই ওই সমস্ত দুনিয়াতে। ঠিক আছে? তো এই যে তোমাদের স্টুডেন্টের রেসপেক্টে যদি বলি, এই যে তোমাদের ক্লাসে অ্যাসাইনমেন্ট দিলে পরে একজনের আরেকজন দেখে লেখো, বা পরীক্ষার মধ্যে নকল করা, এটা দিস ইজ দ্য ব্যাডেস্ট পসিবল প্র্যাকটিস অ্যাভেলেবল টু ইউ স্টুডেন্টস। বাইরের দুনিয়ায় কখনো এই জিনিসটা ছাত্ররা করে না, যদি ছাত্ররা করে একদম পুরো ছাত্রত্ব বাতিল হয়ে যায়। ঠিক আছে? ইউনিভার্সিটি থেকে তাদেরকে বহিষ্কার করে যদি কখনো দেখা যায় তারা এই একজন একটা দেখে লিখতেছে বা পরীক্ষার মধ্যে আনফেয়ার মিনস করতেছে। ঠিক আছে? তো এথিক্সটা তোমার এই ল্যাব রিপোর্ট তৈরি করা, তোমাদেরকে হোমওয়ার্ক যেগুলো দিল সেই হোমওয়ার্কের মধ্যে নিজের জিনিসটা নিজে করা, আরেকজনের হোমওয়ার্ক এখানে কপি না করা, এই সমস্ত জিনিসগুলো তোমার স্টুডেন্ট লেভেলে এথিক্সের পর্যায়ে পড়ে। Individual and teamwork, demonstrate ability to function individually
or as a cohort member or leader of multidisciplinary team. So তুমি একটা টিমের একটা মেম্বার হতে পারো, বা ইন্ডিভিজুয়ালি তোমার বস তোমাকে কাজ দিতে পারে। সো তুমি ইন্ডিভিজুয়ালি একটা কাজ করতে পারো কিনা, বা একটা মেম্বার টিমের মধ্যে তুমি কাজ করলা, টিমের মধ্যে ঝগড়াঝাটি হলো, একজন একটু বেশি কাজ করে বা একজন কম কাজ করে, সেই নিয়ে ঝগড়াঝাটি করা, এক্সেট্রা এক্সেট্রা। সো তার মানে তুমি টিমে কাজ করতে পারছো না। সো হাউ টু পারফর্ম ইন এ টিম এনভায়রনমেন্ট, সেটা তোমাকে শিখতে হতে হবে। 10 হলো প্রোগ্রাম আউটকাম কমিউনিকেশন, অ্যানাদার ভাইটাল ইস্যু। কমিউনিকেশন ইফেক্টিভলি, তুমি তোমার ফেলো ইঞ্জিনিয়ারের সাথে বা তোমার বসের সাথে তুমি যাতে ইফেক্টিভলি কমিউনিকেট করতে পারো। তোমাকে একটা প্রজেক্ট দিয়েছে, তুমি প্রজেক্টটা রিপ্রেজেন্ট করবা, প্রজেক্ট প্রেজেন্ট করবা টু দ্য সুপিরিয়র অথরিটি। তুমি এটা প্রজেক্ট তুমি করতে পারছো না, প্রেজেন্টেশন করতে পারছো না, তাহলে তোমার নলেজে কোনো লাভ হলো না। তুমি যতই মেধা সম্পন্ন হও না কেন, তুমি যদি তোমার জিনিসটা প্রেজেন্টই করতে না পারো লোকজনের কাছে, লোকজনের সাথে কমিউনিকেট যদি ইফেক্টিভলি না করতে পারো, তাহলে ইঞ্জিনিয়ারিং কোনো লাভ নেই। So communicate materials and metallurgical concept effectively with engineering community and with society at large. অনেকে যেমন মনে করে পেপারে বিভিন্ন বিষয় নিয়ে লেখে, এটাও ওয়ান কাইন্ড অফ কমিউনিকেশন, এটাও তুমি সোসাইটিকে হেল্প করছো। প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্স, এইটা একটা নতুন একটা টপিক ইন্ট্রোডিউস করেছে। আমরা আরেকটা অর্গানাইজেশন নাম বলেছিলাম অ্যাবেট, যেটা আমেরিকা বেশি ইউজ করে। সেই অ্যাবেটের মধ্যে এই পার্টিকুলার পয়েন্টসটা নাই, প্রজেক্ট ম্যানেজমেন্ট ফিন্যান্স। এই ওয়াশিংটন অ্যাকর্ড এই পয়েন্টটা ইন্ট্রোডিউস করেছে, সেটা হলো ডেমনস্ট্রেট নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অফ ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট প্রিন্সিপলস টু ম্যানেজ প্রজেক্টস ইন মাল্টিডিসিপ্লিনারি এনভায়রনমেন্ট। তার মানে কোন একটা প্রজেক্ট করতে হবে, সেখানে তোমার সিভিল ইঞ্জিনিয়ার লোক আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে, তুমি ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ার আছো, এদের সব সাথে একসাথে কাজ করে একটা প্রজেক্ট তৈরি করা, প্রজেক্ট রিপোর্ট তৈরি করা, প্রজেক্টটা কন্ডাক্ট করা, সেই সমস্ত জিনিসটা তোমাকে শিখতে হবে। লাইফ লং লার্নিং, আমরা গত ক্লাসে বলেছি লাইফ লং লার্নিং এর কোনো বিকল্প নেই। সো তোমাকে এটাকে বুঝতে হবে, এটা নিড, রিকগনাইজ দ্য নিড অ্যান্ড হ্যাভ দ্য প্রিপারেশন অ্যান্ড অ্যাবিলিটি টু পারসিউ গ্রাজুয়েট প্রোগ্রাম or other forms of continuing education and for engaging lifelong learning. অনেকে দেখা যায় যে বস হয়েছে কিন্তু আর কোনো পড়াশোনার সাথে থাকে না, সম্পৃক্ত থাকে না, এবং যখন কোনো মিটিং এ তাকে ডাকা হয় তখন সে উল্টাপাল্টা কথা বলে, কারণ তার লেভেলটা অনেক পুরানো হয়ে গেছে। সো তোমাকে সবসময় আপ টু ডেট নলেজ নিয়ে তোমাকে ওয়াকেবল থাকতে হবে লোকজনের সাথে, তোমার যাতে এই বেটার কমিউনিকেট করতে হবে। বিইং এ লিডার, তুমি যেন সবকিছু জানো, এই ধরনের তোমার যেন থাকে। সেই জন্যই লাইফ লং লার্নিং এর মধ্যে তোমার থাকতে হবে, কন্টিনিউয়াসলি টাচে থাকতে হবে আফটার গ্রাজুয়েশন। ইফ নেসেসারি তুমি হায়ার এডুকেশন নেবে, ইফ নেসেসারি তুমি বিভিন্ন ধরনের সেমিনার সিম্পোজিয়ার মধ্যে কনস্ট্যান্টলি প্রেজেন্ট থাকবে, ইফ নেসেসারি তুমি ওয়ার্কশপ অ্যাটেন্ড করবে, যাতে করে তুমি নলেজটা এনহ্যান্স হয়। সো এই হলো 7টা, এটা স্কিলের পর্যায়ে পড়ে, আমরা সামটাইমস সফট স্কিল বলি। সো প্রথম 5টা যেটা ছিল সেটা হলো এডুকেশন রিলেটেড অথবা প্রোগ্রাম রিলেটেড। এখানে কয়েকটা শব্দ খেয়াল করো, আমরা এখানে দিয়েছি। ফর এক্সাম্পল এখানে কমিউনিকেট ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং কনসেপ্টস, ঠিক আছে। যেহেতু এটা আমাদের প্রোগ্রাম, এমএম প্রোগ্রাম, সেই জন্য এখানে ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং শব্দটা ইউজ করা হয়েছে। নট নেসেসারিলি নর্মাল ওয়াশিংটন অ্যাকর্ডের যে 12টা পয়েন্টস আছে, সেই 12টা পয়েন্টে ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং শব্দটা নাই, ওখানে জাস্ট সিম্পলি বলেছে কমিউনিকেট ইফেক্টিভলি উইথ ইন ইঞ্জিনিয়ারিং কমিউনিটি, ঠিক আছে। কিন্তু যেহেতু আমরা এমএম এর ডিগ্রি নিচ্ছি, সুতরাং এমএম এর রিলেটেড ইস্যুগুলো যাতে ইফেক্টিভলি কমিউনিকেট করতে পারে, সেই জন্য এই টার্মিনোলজিগুলো ইউজ করা হয়েছে। সো দেন আরেকটা টার্মিনোলজি তোমাকে জানতে হবে, সেটা হলো সিও বা কোর্স লার্নিং আউটকাম। সামটাইমস এটাকে সিএলও বলে, ঠিক আছে। সিএলও বা সিও হলো মোর কমন, কোর্স আউটকাম। আমরা প্রোগ্রাম আউটকাম কথা বলেছি, তো প্রোগ্রাম আউটকাম গুলোকে যদি আমরা অর্জন করতে চাই, তাহলে বিভিন্ন কোর্সের মাধ্যমে এটা অর্জন করতে হবে, যার জন্য এই কোর্সের বিভিন্ন ধরনের কোর্স আউটকাম থাকে। আমি থার্মোডাইনামিক্স এর এখানে এটা উল্লেখ করেছি, সেটা হলো থার্মোডাইনামিক্স এর 4টা কোর্স আউটকাম আছে। এক্সপ্লেইন থার্মোডাইনামিক্স, এটা আমরা পরে ক্লাসে দেখাবো। এক্সপ্লেইন থার্মোডাইনামিক টার্মিনোলজি এন্ড প্রিন্সিপল টু সলভ কমপ্লেক্স। সো দিস আর দ্য 4 কোর্স আউটকামস, যেটা প্রোগ্রাম আউটকামে কোনো না কোনো এই 12টার কোনো না কোনো পয়েন্টে টাচ করে। যেমন CO1 এখানে যেটা আছে, সেটা প্রোগ্রাম আউটকাম 3 প্রোগ্রাম আউটকাম 1 এর সাথে রিলেটেড, নলেজ সলভিং অ্যাবিলিটি। সো সলভিং অ্যাবিলিটি আমাদের এখানে এটা হলো সলভিং অ্যাবিলিটি পার্ট। সো প্রোগ্রাম আউটকাম 1 এর মধ্যে আছে। CO2 যেটা আছে, ডেভেলপ থার্মোডাইনামিক রিলেশনস ফ্রম বেসিক থার্মোডাইনামিক প্রিন্সিপলস
and to evaluate unknown thermodynamic functions from its known or experimentally determined properties. So এই সিওটা তুমি যদি অ্যাচিভ করতে চাও, যদি অ্যাচিভ করতে পারো, তাহলে তুমি অটোমেটিক্যালি প্রোগ্রাম আউটকাম 1, 2, 3, 4 এইটার সাথে এটা রিলেটেড আছে। সো এগুলা তুমি প্রোগ্রাম আউটকামের এই অর্জন করতে পারবা। তো এইভাবে এই চারটা আউটকাম, এই কোন কোন প্রোগ্রাম আউটকামকে টাচ করে সেগুলো এখানে বলা হয়েছে। এট দ্য সেম টাইম ব্র্যাকেটে কয়েকটা নাম্বার দেওয়া হয়েছে, 1 থেকে 3 পর্যন্ত নাম্বার। 3 নাম্বার যদি দেই, তার মানে হলো যে এই সিওটা স্ট্রংলি এফেক্টেড প্রোগ্রাম আউটকাম 2, সরি প্রোগ্রাম আউটকাম 1, ঠিক আছে। আর এখানে 1 যেটা বলা হয়েছে প্রোগ্রাম আউটকাম 4, প্রোগ্রাম আউটকাম 4 যেটা ছিল সেই প্রোগ্রাম আউটকাম 4 এর অনলি স্মল পার্ট এই CO3 দিয়ে, সো জাস্ট টাচ করা হবে, ডিটেইল এখানে প্রোগ্রাম আউটকাম 4টা এখানে আলাপ করা হবে না এই ধরনের। সো স্ট্রংলি রিলেভেন্ট 3, মডারেটলি রিলেভেন্ট 2 এবং উইকলি রিলেভেন্ট 1। সো এই ধরনের জিনিসগুলো এখানে আছে। আর এটা লেভেল কি কি আছে, এক্সপ্লেইন শব্দ যেহেতু দেওয়া হয়েছে, সো এটা অ্যাপ্লাই পর্যায়ে পড়ে। সো কগনিশন লেভেল 3+, ডেভেলপমেন্ট যেটা আছে সেটা হলো 6 এর মধ্যে আছে, এক্সামিন আছে 5 এর মধ্যে, এবং অ্যাপ্লাই এগেইন 3+ এর মধ্যে আছে। সো এটা হলো প্রোগ্রাম আউটকামের কোনগুলো এটা মিট করে এবং এই সিও গুলো কোন লেভেলে, কগনিশন লেভেলে সেটা এখানে উল্লেখ করা আছে। বাই দ্য ওয়ে এখানে আমরা সেগুলো জাস্ট অ্যাড করে দিয়েছি আবার। সো দিয়া দা 12 প্রোগ্রাম আউটকাম ক্যালকুলেট দেখো আমরা এটা যেহেতু সেকেন্ড ইয়ারের একটা বেসিক কোর কোর্স, সুতরাং এইখানে সফট স্কিল রিলেটেড কোনো কিছু এখানে আমরা এখানে কাজ করিনি। সো ইঞ্জিনিয়ারিং সোসাইটির সাথে রেসপন্সিবিলিটি কি আছে সেটা এখানে আমরা আলাপ করবো না, এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটির সাথে কোনো আলাপ করবো না, এখানে এথিক্যাল রেসপন্সিবিলিটি নিয়েও আমরা খুব একটা আলাপ করবো না, যদিও আমরা দিতে পারতাম, কারণ যখন তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, অ্যাসাইনমেন্টগুলো যদি তোমরা নিজেরা করো, যার জন্য সো এখানে এথিক্যাল কিছু ডিউটি তোমার এখানে চলে আসে অটোমেটিক্যালি, এবং এটা যেহেতু সবগুলোর মধ্যে আছে সেজন্য আমরা এটা উল্লেখ করিনি। ইন্ডিভিজুয়াল এন্ড টিম ওয়ার্ক এগেইন সেটাও আমরা উল্লেখ করতে পারতাম, কমিউনিকেশন স্কিল। সো আলটিমেটলি যে এই জিনিসগুলো খুবই যেহেতু অল্পভাবে রিলেটেড, যার জন্য এখানে উল্লেখ করা হয়নি। এই 5টাই মোর ইম্পর্টেন্ট, যেহেতু এখানে আমরা প্রোগ্রাম স্পেসিফিক এটা একটা কোর কোর্স, এবং লেভেলগুলো এখানে আমরা ইন্ট্রোডিউস করেছি। সো তার মানে তোমাকে ওবি এর মধ্যে যে কয়েকটা পয়েন্ট তোমার ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে হবে, সেটা হলো বুয়েটের ভিশন এবং মিশনটা কি, আমাদের প্রোগ্রাম যে আউটকাম যেগুলো কি আছে সেগুলো কি, তারপরে কোর্স আউটকাম আছে যেটা সেগুলো কি, সেটা সম্বন্ধে তোমাকে ডিটেইল জানতে হবে, ঠিক আছে। সো এই হলো আমাদের মোটামুটি ওবি সম্বন্ধে ভেরি ব্রিফলি একটা আন্ডারস্ট্যান্ডিং। আমি শুনেছি তোমাদেরকে আমাদের ইউনিভার্সিটিতে একটা IQAC বলে একটা সেল আছে, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম বা এই ধরনের কিছু একটা সেল আছে। এরা রেসপন্সিবল ফর মেনটেনিং ওবি অর ইমপ্লিমেন্টিং ওবি অ্যাট বুয়েট। তো তারা তোমাদের নিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করবে, হয়তো কিছুদিনের মধ্যেই শুরু হবে, তোমাদেরকে ওবিটা তারা বোঝাবে। তো আমরা এখানে আমি এখানে তোমাদেরকে জাস্ট একটু হাইলাইট করলাম যে ওবি ইজ কামিং, তো এই সম্বন্ধে তোমাদেরকে প্রিপেয়ার হতে হবে। Okay, any questions related this OBE? Okay, যদি এটা কোনো কোশ্চেন না থাকে শেয়ার করি, শেয়ার বন্ধ করি, আমরা আমাদের সেকেন্ড ক্লাসটা শুরু করি, অ্যাকচুয়াল লেকচার শুরু করি। So MME 215 thermodynamics of materials, আমরা গত 2 বছর আগে নতুন সিলেবাস ইন্ট্রোডিউস করেছি MME প্রোগ্রামের জন্য। সো MME 215 হলো থার্মোডাইনামিক্স এর নতুন সিলেবাসের কোর্সটা, আগে ছিল MME 231। তো এখন এটা হয়ে গেছে MME 215, একটু মডিফিকেশন আছে, কতগুলো চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে, কতগুলো চ্যাপ্টার এখানে চলে এসেছে, যার ফলে আগেরটা থেকে এটা একটু ডিফারেন্ট। সো ইন্ট্রোডাকশন টু দ্য কোর্স আমাদের আজকে আমরা শুরু করছি।
সো ওবি ফরম্যাট অনুযায়ী কোর্সের শুরুতেই লেকচারের শুরুতেই আমাদেরকে লেকচার আউটকাম স্পেসিফাই করতে হবে। So at the end of this lecture, students should be able to describe the history of thermodynamics and explain the scope of thermodynamics in material science and engineering. ঠিক আছে, সো আমরা খুব ব্রিফলি হিস্ট্রি সম্বন্ধে আলাপ করব এবং থার্মোডাইনামিক্স কি করে কি করে না, এটার অ্যাডভান্টেজ কি, লিমিটেশনস কি, সেটা নিয়ে আমরা আলাপ করব এবং তোমরা যাতে এটা পড়তে পারো, ডিসক্রাইব করতে পারো হিস্ট্রি কতগুলো বেসিক কি স্টেপ গুলো যাতে তুমি বুঝতে পারো, আন্ডারস্ট্যান্ড করতে পারো, and then explain করতে পারো thermodynamics এর advantage and disadvantage কোথায় এটা অ্যাপ্লাই করা যায়। Examine the power and limitation of classical thermodynamics, understand how to approach in studying thermodynamics. এটা আমি সবসময় বলি বিকজ তোমরা হয়তো অলরেডি জেনেছো যে it is one of the difficult subjects. বিভিন্ন কারণে it is a difficult subject এবং এই সাবজেক্টসে মার্কস তোলা রিলেটিভলি ডিফিকাল্ট অন্যান্য সাবজেক্টের তুলনায়। এটা সাবজেক্টের দোষ না, এটা হলো দোষ হলো তোমাদের দোষ। কি দোষটা সেটা আমি আলাপ করবো এই ক্লাসের শেষে। So these are the outcome of this today's course. So let's begin. So thermodynamics বেশ সায়েন্স নিয়ে আমরা আলাপ করতে যাচ্ছি। এই থার্মোডাইনামিক্স শব্দটা ইন্ট্রোডিউস করে প্রথমে লর্ড কেলভিন। আমরা লর্ড কেলভিন নামে চিনি তাকে, আসল নাম হলো উইলিয়াম থমসন। তো হি ইজ উইলিয়াম থমসন এবং তার অরিজিনের কারণে সে ছিল ব্যারন, মানে ইংল্যান্ডের নবাব টাইপের কিছু একটা, এবং তাদের পদবি থাকে লর্ড থাকে, ব্যারন লর্ড ক্যালভিন। সো ক্যালভিন উইলিয়াম থমসন, তাকে লর্ড ক্যালভিন হিসেবে ডাকা হয় এবং আমরা লর্ড ক্যালভিন হিসেবে তাকে চিনি। সো 1849-এ, সো 19th সেঞ্চুরির মাঝামাঝি সময়ে তিনি দুটো গ্রিক শব্দ, একটা থার্মি আর একটা ডাইনামিক্স, এই দুটো শব্দ মিলে একটা শব্দ ডেভেলপ করেন থার্মোডাইনামিক্স। সো উনি প্রথম শব্দটা মানে ইউজ করা স্টার্ট করেন, যদিও এই শব্দটা আরো আগে শুরু হয়েছে প্রথম দিকে, কিন্তু আলটিমেটলি সময়ের সাথে সাথে এই শব্দটা হারিয়ে গেছে। কিন্তু এই 1849 থেকে এটা রেগুলার ইউজ করা শুরু হয় এবং তিনি প্রথম এটা স্টার্ট করেন। ঠিক আছে, সো থার্মি মানে হলো হিট এবং ডাইনামিক্স হলো ফোর্স। সো এই দুইটা শব্দ থেকে বোঝা যাচ্ছে বেসিক্যালি থার্মোডাইনামিক্স এর যে আলোচ্য বিষয় যেটা, সেটা হলো হিট এবং ফোর্স। ওকে, তো সায়েন্স অফ থার্মোডাইনামিক্স ইন বর্ন ইন আর্লি 19th সেঞ্চুরিতে, এবং এটা মানে এটা বর্ন হয়েছে একটা পার্টিকুলার কারণে, সেটা হলো টু ডিসক্রাইব দ্য অপারেশন অফ স্টিম ইঞ্জিন। ঠিক আছে, আমরা টারবাইনে জানি। সো ইটস ওয়ান কাইন্ড অফ স্টিম ইঞ্জিন। প্রিন্সিপাল জব ওয়াজ টু সি দ্য পাওয়ার অফ হিট, তার মানে হলো দ্য ক্যাপাসিটি অফ হট বডি টু প্রডিউস ওয়ার্ক। আমরা ওই যে থার্মোডাইনামিক্স দুইটা শব্দ এনেছি, তো কতটুকু থার্মোর ফলে কতটুকু ডাইনামিক জেনারেট করে, অর্থাৎ হিট কতটুকু দিলে পরে কতটুকু ওয়ার্ক পাওয়া যায়, এই হিসাব কিতাব করার জন্যই এই থার্মোডাইনামিক্সটা প্রয়োজন পড়েছে, এই সায়েন্স অফ থার্মোডাইনামিক্সটা প্রয়োজন পড়েছে। এবং এটা শুধু একটা পার্টিকুলার ব্যাপারে হিসাব কিতাব করার জন্য, পার্টিকুলার ব্যাপারটা হলো স্টিম ইঞ্জিনের হিসাব কিতাব করার জন্য। স্টিম ইঞ্জিন অপারেট করতে গেলে পরে ভিতরে এনার্জি দিতে হয়, ফুয়েল দিতে হয়, সে কতটুকু ফুয়েল দিলাম কতটুকু ওয়ার্ক আসলো সেই ক্যালকুলেশনটা। কারণ আমরা একটু পরেই দেখবো যে প্রথম দিকে যে সমস্ত স্টিম ইঞ্জিন গুলা ইউজ করা হতো সেটার এফিসিয়েন্সি খুবই কম ছিল, অলমোস্ট অ্যাবাউট 2%। মানে যতটুকু মানে ফুয়েল দিতাম তার তুলনায় যে এনার্জি, যে কাজ যেটা পেতাম, ওয়ার্ক যেটা পেতাম, সেটা বেসিক্যালি কিছুই না। তো সুতরাং কিভাবে এটা বাড়ানো যায়, এনার্জি কতটুকু দিলাম তার পরিপ্রেক্ষিতে কাজ কত বাড়ানো যায়, এর হিসাবের প্রয়োজনেই এই সায়েন্সটা ডেভেলপ হয়েছে। সো আমরা যদি এটাকে একটা ডেফিনেশনে পর্যায়ে ফেলি, তাহলে আমরা বলতে পারি যে থার্মোডাইনামিক্স ইজ এ ব্রাঞ্চ অফ ফিজিক্যাল সায়েন্স concerned with the transfer of heat and the appearance or disappearance of work. ঠিক আছে, সো কোনো একটা আমরা ম্যাটেরিয়ালের মধ্যে আমরা কিছু হিট আইদার দিলাম অথবা নিয়ে ওখান থেকে বের করে নিয়ে আসলাম, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ওই যে ম্যাটেরিয়ালটা সে আইদার কিছু কাজ করবে অথবা ম্যাটেরিয়ালটার উপরে কিছু কাজ হবে, এই হলো ব্যাপারটা। ঠিক আছে, ইন ভেরিয়াস কনসিভেবল, যতটুকু আমরা ইমাজিন করতে পারি, কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রসেস। তার মানে কোন একটা কেমিক্যাল প্রসেস হোক বা কোন একটা ফিজিক্যাল প্রসেস হোক,
যে প্রসেসের কারণে আমরা ওখানে একটা ম্যাটেরিয়ালের মধ্যে যদি কোনো হিট দেই বা ম্যাটেরিয়াল থেকে কোনো হিট নিয়ে নেই, তাহলে কতটুকু কাজ হচ্ছে, কতটুকু কাজ করছে বা কতটুকু কাজ আসছে, তার এই যে হিসাব কিতাব যেটা, সেটাই হলো থার্মোডাইনামিক্স নামক ফিজিক্যাল সায়েন্সের একটা ব্রাঞ্চের মেইন আলোচ্য বিষয়। এখন এই যদিও শুরু হয়েছে হিট দিয়ে, হিট এবং ওয়ার্কের ক্যালকুলেশন দিয়ে, নাও এ ডে এটা অনেক আরো ব্যাপক হয়েছে, এটা জেনারেলাইজড হয়েছে। হিট হলো ওয়ান ফর্ম অফ এনার্জি, সুতরাং আমরা এখন এনি ফর্ম অফ এনার্জিকে ইনক্লুড করি, ঠিক আছে। সো জেনারেলি আমরা ডিল করি এখন উইথ এনার্জি, নট অনলি হিট। শুধু হিট নিয়ে আমরা আলাপ করি না, আমরা এনি ফর্ম অফ এনার্জি নিয়ে ডিল করি। এবং এই এনার্জি দেওয়ার ফলে বা নেওয়ার ফলে ম্যাটেরিয়ালের মধ্যে আমরা যে কাজ আসলো বা গেল সেইটারে আমরা চিন্তা করি না, আমরা কাজ না করে আমরা ইন জেনারেল প্রপার্টি নিয়ে ডিল করি, ঠিক আছে। তার মানে একটা ম্যাটেরিয়ালের মধ্যে আমি যদি কোনো এনার্জি দেই, তার ফলে ম্যাটেরিয়ালের প্রপার্টির কি চেঞ্জ হলো সেটা আমরা হিসাব করি। তার মানে দেখো, শুরু হয়েছে এক জায়গায়, শেষ হয়েছে আরেক জায়গায়। আমরা শুরু করেছি শুধুমাত্র হিট এবং ওয়ার্ক নিয়ে, একটা স্টিম ইঞ্জিনের মধ্যে কতটুকু ফুয়েল দিলাম, যে ফুয়েলের ফলে স্টিম ইঞ্জিনটা কতটা কাজ করলো, তার হিসাব কিতাব নিয়ে সায়েন্স অফ থার্মোডাইনামিক্স শুরু হয়েছে। কিন্তু এখন আমরা এটাকে অনেক অনেক অ্যাপ্লিকেশন এর মধ্যে ঢুকেছে। অ্যাজ এ রেজাল্ট আমরা যখন এটাকে ডিফাইন করি থার্মোডাইনামিক্সটাকে, আমরা জেনারেলি বলি যে একটা ম্যাটেরিয়ালের মধ্যে যদি এনার্জি দেই, নট হিট, এনার্জি যদি দেই, তাহলে ম্যাটেরিয়ালটার মধ্যে প্রপার্টির কি চেঞ্জ হলো। শুধু হিট ওয়ার্ক কত চেঞ্জ হলো সেটা না, পুরা প্রপার্টি কত চেঞ্জ, প্রপার্টি কুড বি এনিথিং। এটা টেম্পারেচার কত চেঞ্জ হলো সেটাও একটা ইস্যু হতে পারে, ঠিক আছে। সো এটার হাইট কত চেঞ্জ হলো সেটাও একটা ইস্যু হতে পারে, ভেলোসিটি কত চেঞ্জ হলো সেটাও একটা ইস্যু হতে পারে, এটা প্রেসার কত চেঞ্জ হলো, ভলিউম কত চেঞ্জ হলো, এক্সেট্রা এক্সেট্রা। সো এনি কাইন্ড অফ প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল কতটুকু চেঞ্জ হলো সাম সর্ট অফ এনার্জি দেওয়ার ফলে, এর যে হিসাব কিতাব, সেটাই এখন থার্মোডাইনামিক্স এর মেইন পার্ট, আলোচ্য বিষয়। ওকে, সো এগেইন এখন আমরা যদি ওয়াইড স্পেকট্রামে যদি থার্মোডাইনামিক্সকে ডিফাইন করি, তাহলে আমরা বলবো থার্মোডাইনামিক্স is the study of change in energy accompanying chemical and physical changes, ঠিক আছে। তো কেমিক্যাল এবং ফিজিক্যাল, যে কোনো কেমিক্যাল এবং অথবা and or physical change হওয়ার ফলে চেঞ্জ ইন এনার্জি যেটা হয়েছে, এবং যার ফলে আমরা কিছু ইকুয়েশন ডেভেলপ করব বিটুইন দ্য প্রপার্টিজ অফ দ্য ম্যাটেরিয়াল, এবং এই ইকুয়েশন গুলো দিয়ে ভবিষ্যতে যদি সিমিলার ধরনের চেঞ্জ হয়, আমরা এনার্জি দেই, সিমিলার কাইন্ড অফ প্রসেস চেঞ্জ হওয়ার ফলে, তখন আমরা যাতে প্রেডিক্ট করতে পারি প্রপার্টির মধ্যে কি ধরনের রিলেশন হবে। আর একটু এক্সপ্লেন করি, যে আমরা মনে করো কোন একটা রিঅ্যাকশন হচ্ছে, ঠিক আছে। আমরা কিছু এনার্জি দিলাম, এনার্জি দেওয়ার ফলে একটা ম্যাটেরিয়ালের মধ্যে একটা রিঅ্যাকশন হলো, ঠিক আছে। রিঅ্যাকশন হওয়ার ফলে আমরা একটা ক্যালকুলেশন ডেভেলপ করলাম, একটা ইকুয়েশন ডেভেলপ করলাম, যে এই পরিমাণ এনার্জি দিলে পরে ম্যাটেরিয়ালের ভিতরে এই চেঞ্জ হয়। এখন সিমিলার কাইন্ড অফ ম্যাটেরিয়াল নিয়ে আমরা যদি আরো এক সেট এক্সপেরিমেন্ট করি, তাইলে পরে আমরা যদি কোনো এনার্জি দেই, তাহলে ওই ইকুয়েশন যেটা ডেভেলপ করেছি একটু আগে, সেই ইকুয়েশনের মাধ্যমে আমরা এই নতুন সেট অফ এক্সপেরিমেন্টে আমরা প্রেডিক্ট করতে পারবো যে ওকে, তার টেম্পারেচার এইভাবে চেঞ্জ হওয়ার কথা, অ্যাকর্ডিং টু আমরা আগে যে ইকুয়েশনটা ডেভেলপ করেছি বিটুইন দ্য প্রপার্টিজ, সেটা অনুযায়ী। সো দিস ইজ দ্য মেইন, এখন আমরা থার্মোডাইনামিক্স যেভাবে আমরা অ্যাপ্লাই করি। আবার বলি তাহলে, thermodynamics is the study of change in energy accompanying chemical and physical change which allows experimental determined laws to be derived, ঠিক আছে, from certain basic principles. So কিছু বেসিক প্রিন্সিপলস থেকে আমরা এক্সপেরিমেন্টালি কিছু ল ডিটারমিন করব, এবং ওই ল গুলো ব্যবহার করব ফিউচারে, and helps predict changes whose have not yet been observed. So কোনো আমরা ওই সিমিলার কাইন্ড অফ ফিজিক্যাল চেঞ্জ, যদি ফিজিক্যাল রিঅ্যাকশন বা ফিজিক্যাল চেঞ্জ যদি হয়, তাহলে ওই ইকুয়েশনের মাধ্যমে আমরা কি ধরনের চেঞ্জ হবে ইন প্রপার্টি সেটা আমরা প্রেডিক্ট করতে পারবো। সো দ্যাটস ইট থার্মোডাইনামিক্স, ঠিক আছে। সো এটাকে যদি থার্মোডাইনামিক্সকে আরো জেনারেলি যদি আমরা বলি, আমাদের ম্যাটেরিয়ালস থার্মোডাইনামিক্সের কথা মাথায় রেখে, তাহলে আমরা বলবো যে ডিটারমিনেশন অফ দ্য ইফেক্ট অফ এনভায়রনমেন্ট। আমরা খেয়াল করা শুরু করেছি কিন্তু হিট দিয়ে, তারপরে এটাকে আমরা এনার্জি চিন্তা করলাম, এখন আমরা এনার্জিও বলছি না,
আমরা বলছি এনভায়রনমেন্ট। ঠিক আছে, এনভায়রনমেন্ট বলতে কি করছি, আমরা শুধু টেম্পারেচার চেঞ্জ করে হিট দিলাম সেটা না, আমরা প্রেসারও চেঞ্জ করতে পারি। ওকে, ফিক্সড টেম্পারেচার যেটাকে আমরা বলি আইসোথার্মাল প্রসেস, তোমরা হয়তো জানো। ফিক্সড টেম্পারেচারে আমরা প্রেসার চেঞ্জ করছি। সুতরাং এই ধরনের চেঞ্জ হলে পরে একটা ম্যাটেরিয়ালের মধ্যে, তাহলে তার প্রপার্টি কি চেঞ্জ হবে, আমরা প্রপার্টি চেঞ্জটা একটা স্পেসিফিক করে দিয়েছি এখানে, যে অন দ্য স্টেট অফ রেস্ট ওই ম্যাটেরিয়ালটার কি চেঞ্জ হবে, ইকুইলিব্রিয়াম স্টেট। তার মানে স্টেট অফ রেস্টটা হলো ইকুইলিব্রিয়াম স্টেট, তার মানে একটা জায়গা যেখানে ম্যাটেরিয়াল আর কোনো চেঞ্জ হয় না। সো ওই জায়গায় যাইতে গেলে পরে এনভায়রনমেন্টাল কি ইফেক্ট, সো ডিটারমিনেশন অফ দ্য ইফেক্ট অফ এনভায়রনমেন্ট। সো এনার্জি দিলাম সেটা না, এনভায়রনমেন্ট চেঞ্জ করলাম অ্যাজ এ রেজাল্ট। এনার্জি হতে পারে কাইনেটিক এনার্জি mv², বা পটেনশিয়াল এনার্জি mgh। তো এখানে কি আছে, মাস আছে, জি আছে এবং এইচ আছে। এইচ মানে হাইট, তারপরে এম হলো মাস, mv² মাস, ভি হলো ভেলোসিটি। সো এখানে শুধু শুধু যদি এনার্জির কথা চিন্তা করে গেলে mv² বা এই তাহলে কয়েকটা প্যারামিটার আসতেছে, মাস আসতেছে, ভেলোসিটি আসতেছে, হাইট আসতেছে। অন দ্য আদার হ্যান্ড আমরা কি যদি আরো জেনারেলাইজ করি, তাহলে আমরা বলতে পারি টেম্পারেচার এন্ড প্রেসার। দিস আর দ্য টু কমন ফর্ম অফ প্যারামিটার যেগুলো আমরা থার্মোডাইনামিক্সে রিকগনাইজ করি। দিস আর দ্য টু বেসিক প্যারামিটার্স, ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার। সো এই দুটো চেঞ্জ করলে পরে একটা সিস্টেমে, একটা ম্যাটেরিয়ালের উপরে, তাহলে পরে ওই ম্যাটেরিয়ালটার ইনিশিয়াল স্টেট অফ রেস্টের কি চেঞ্জ হবে। ম্যাটেরিয়ালটা আগে মনে করো স্টেট ছিল, রেস্টে ছিল, এখন আমি তার টেম্পারেচার চেঞ্জ করে দিলাম, সে কি রেস্টে থাকবে নাকি সে তার চেঞ্জ হয়ে প্রপার্টি চেঞ্জ হয়ে অন্য জায়গায় যাবে। এই সমস্ত জিনিসগুলো হিসাব কিতাব করাই হলো ম্যাটেরিয়ালস থার্মোডাইনামিক্সের মূল কথা। ওকে, সো হিস্ট্রি অফ থার্মোডাইনামিক্স যদি আমরা একটু সংক্ষেপে দেখি, থার্মোডাইনামিক্স এর যদি আমরা একদম ট্রেস করি যে কবে থার্মোডাইনামিক্স শুরু হয়েছে, অ্যাজ ফার অ্যাজ 3000 বিসি পর্যন্ত এটাকে ট্রেস করা যায়। সো 3000 বিসিতেও থার্মোডাইনামিক্স এর সার্টেন কাইন্ড অফ অ্যাপ্লিকেশনস তখন ছিল, ঠিক আছে। কিন্তু মডার্ন থার্মোডাইনামিক্স যদি আমরা চিন্তা করি, তাহলে এটা 5th সেঞ্চুরিতে, এটা আমরা এখনকার যে আমরা থার্মোডাইনামিক্সটা যেটা চিনি, সেগুলো 5th থার্মোডাইনামিক্স থেকে ট্রেস ব্যাক করতে পারি। যেখানে কি হয়েছে, গ্রিক ফিলোসোফার পারমিনাইডস বলে একজন ফিলোসোফার, সে প্রথম একটা কবিতা লেখে, ঠিক আছে। কবিতাটার টাইটেল ছিল অন নেচার, ঠিক আছে। সেই কবিতার মধ্যে তিনি একটা আর্গুমেন্ট দেয়। সেই আর্গুমেন্টটা হলো এ ভয়েড অর ভ্যাকুয়াম ইন নেচার কুড নট অকার। তার মানে সে বলতে চাচ্ছে সোজা ভাষা যেটা, যে ভয়েড বলে কিছু নাই, ভ্যাকুয়াম বলে কিছু নাই দুনিয়াতে, ঠিক আছে। গ্রিক ফিলোসফার অ্যারিস্টটলের কথা আমরা জানি। অ্যারিস্টটল পর্যন্ত এই 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 যে প্রশ্ন যেটা দিল, এটাকে আর্গুমেন্ট যেটা দিল, সেই আর্গুমেন্টকে সে সাপোর্ট করেছে। এবং আরো অনেক সায়েন্টিস্ট বা ফিলোসফার, তখনকার দিনে ফিলোসফার যারা, তারা বলেছে যে আসলেই ভ্যাকুয়াম বলে কিছু নাই দুনিয়াতে, ঠিক আছে। অনেকে এটা বিরোধিতা করেছে, সে বলেছে না, ভ্যাকুয়াম আছে, ইট রিয়েলি এক্সিস্ট, ইউ ক্যান ক্রিয়েট ভ্যাকুয়াম অ্যান্ড সো অন। এবং কিন্তু এটা প্রমাণ করতে পারছিল না যে ভ্যাকুয়ামটা আসলেই যে এক্সিস্ট করে, সেটা প্রমাণ করতে পারছিল না। সো আলটিমেটলি 17th সেঞ্চুরিতে অটো ভন গুয়েরিকে সে প্রথমে এই ভ্যাকুয়াম যে রিয়েলি আছে সেটা সে প্রমাণ করে বাই এক্সপেরিমেন্ট, ঠিক আছে। এই ম্যাকডিবার্ড হেমিস্ফিয়ার এক্সপেরিমেন্ট, ভেরি পপুলার একটা এক্সপেরিমেন্ট ছিল। ম্যাকডিবার্ড বলে একটা শহর, হেমিস্ফিয়ার মানে এই ধরনের হেমিস্ফিয়ার দিয়ে তৈরি করেছে। এবং সে যেটা করেছে সেটা হলো যে দুটো এই ধরনের হেমিস্ফিয়ার তৈরি করে এই দুইটাকে ক্লোজ করে সেখান থেকে সাকশন করে ভিতর থেকে সব বাতাসটা সরিয়ে ফেলেছে। এবং এই সাকশন করার জন্য সে একটা স্পেশাল ডিভাইস তৈরি করে, যেটা সে নাম দেয় ভ্যাকুয়াম পাম্প, ঠিক আছে। তো একটা ভ্যাকুয়াম পাম্প তৈরি করার মাধ্যমে সে এই দুইটা জোড়া লাগিয়ে তার ভিতর থেকে সে সরিয়ে ফেলে বাতাস। তার মানে হি ক্রিয়েটেড এ ভ্যাকুয়াম ইনসাইড দিস হেমিস্ফিয়ার। এবং এটা জোড়া লাগানোর ফলে ভ্যাকুয়াম যেহেতু হয়েছে, সুতরাং এটা একদম টাইটলি একটার সাথে একটা লেগে যায়। এবং তখন সে যেটা করে, এক সাইডে অনেকগুলো ঘোড়া এবং আরেক সাইডে অনেকগুলো ঘোড়া দিয়ে এইটা হেমিস্ফিয়ারের দুই মাথায় দুই সেটের ঘোড়ার মধ্যে লাগিয়ে দুই দিকে এটাকে টানা শুরু করে, যাতে এটা খোলা যায় কিনা। সো দ্যাট ইজ কল্ড যে ম্যাকডিবার্ড হেমিস্ফিয়ার এক্সপেরিমেন্ট, ঠিক আছে। তো এর মাধ্যমে এটা খুলতে পেরেছে কিনা সেটা আমি একটা ডিটেল জানি না। আলটিমেটলি যেটা হয়েছে যে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে এই পারমিনাইডস প্রমাণ করে যে, পারমিনাইডস না, গুয়েরিকে প্রমাণ করে যে ভ্যাকুয়াম অ্যাকচুয়ালি এক্সিস্ট।
ঠিক আছে। এবং এই যে ভ্যাকুয়াম পাম্প যেটা ডেভেলপ করলো, এর থেকেই বেসিক্যালি থার্মোডাইনামিক্স শুরু হলো। ঠিক আছে। তো এই ভ্যাকুয়াম পাম্প নিয়ে নানান ধরনের এক্সপেরিমেন্ট করা শুরু হলো এবং আলটিমেটলি এই ভ্যাকুয়াম পাম্প ডিজাইনের উপর বেস করে স্টিম ইঞ্জিন তৈরি হলো। ঠিক আছে। সো থার্মোডাইনামিক্স হ্যাজ বিগান। আরো কিছু কয়েকটা এক্সপেরিমেন্ট এখানে টিপিক্যালি ইনক্লুড করা যেতে পারে। সেটা হলো 1656 এ ওই যে পাম্পের ডিজাইন যেটা আছে, সেই পাম্পের ডিজাইনের উপর বেস করে রবার্ট বয়েল এন্ড রবার্ট হুক দুইজনে একসাথে একটা এয়ার পাম্প ডেভেলপ করে। ঠিক আছে। সো একটা পাম্পের ভিতরে তিনি পানি রাখে, পানি রেখে সেই পানিটাকে সে হিট করে যাতে করে স্টিম জেনারেট করে। এবং এখান থেকে আলটিমেটলি সে প্রেসার ভলিউম কোরিলেশন, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আমরা যে বয়েলস ল যেটা বলি, সেই বয়েলস ল বেসিক্যালি এটা। ঠিক আছে। সো রবার্ট বয়েল এবং রবার্ট হুক এই যে প্রথমে এই এয়ার পাম্প দিয়ে এটার এক্সপেরিমেন্ট করে। 1679 এ এই এয়ার পাম্পের উপর বেস করে রবার্ট বয়েলেরই কো-ওয়ার্কার ডেনিস প্যাপিন সে একটা বোন ডাইজেস্টার করে। সেই বোন ডাইজেস্টার বা ক্লোজ ভ্যাসেল, যেখানে ওই একটু আগে যেটা বললাম পানি নিয়ে পানিটাকে সে স্টিমে জেনারেট করে এবং ভিতরে প্রেসার ক্রিয়েট করে। যেহেতু পানির থেকে গ্যাস হচ্ছে, স্টিম জেনারেট করছে, সো লিকুইড থেকে গ্যাস হওয়ার সময় ভলিউম বেড়ে যায়, ভলিউম এক্সপ্যান্ড করে, সেখানে প্রেসার ক্রিয়েট করে এবং আলটিমেটলি এই ভেসেলটাকে ক্লোজ করে রেখেছিল। প্রেসার জেনারেট করার কারণে এই বেশিরভাগ ক্ষেত্রেই এই ডাইজেস্টারটা বাস্ট করে বিকজ অফ ভেরি হাই প্রেসার, কারণ এটাকে একদম ক্লোজ টাইট করে লাগিয়ে রাখা হয় যাতে বাস্ট করতে না পারে। যার জন্য পরবর্তী পর্যায়ে সে যেটা করলো, কোন একটা সারফেসে সে একটা রিলিজ ভালভ ডেভেলপ করে। তার মানে লেটার ডিজাইনস ইমপ্লিমেন্টেড এ স্টিম রিলিজ ভালভ। তোমাদের রান্নাঘরে দেখেছো কিনা ওই ওটার নাম কি? প্রেসার কুকার। প্রেসার কুকার, ইয়েস। প্রেসার কুকারে যে রিলিজ ভালভ যেটা আছে, যেটাতে হুইসেল ব্লো করে, ঠিক সিমিলার কাইন্ড অফ স্টিম রিলিজ ভালভ দেয় যাতে করে মেশিনটা এক্সপ্লোড না করে। ঠিক আছে। এখান থেকে আরেকটা এক্সপেরিমেন্ট আসে, সে দেখতেছে যখন স্টিম জেনারেট করা শুরু করে তখন ওই যে স্টিম রিলিজ ভালভটা আছে সে উপর নিচে ওঠানামা করতে থাকে, উপর নিচে ওঠানামা করতে থাকে। এই উপর নিচে যে ওঠানামা করছে বিকজ অফ দ্য প্রেসার অফ দ্য স্টিম, তার উপর বেস করে সে পিস্টন সিলিন্ডার অ্যাসেম্বলি করে ইঞ্জিন ডেভেলপ করে সে। ঠিক আছে। তো এই আইডিয়া থেকেই পিস্টন সিলিন্ডার অ্যাসেম্বলি ইঞ্জিন চিন্তা ভাবনাটা আসে। কিন্তু সে এরপরে বেশি দূর আগায় নাই আনফরচুনেটলি। এবং পরবর্তী পর্যায়ে যা হয়, এই প্যাপিনের ডিজাইনের উপর বেস করে, এই যে বোন ডাইজেস্টার উপর বেস করে থমাস সার্ভে ফার্স্ট মডার্ন ইঞ্জিন ডেভেলপ করে। ঠিক আছে। আরেকটা ঘটনা যেটা হয় সিমিলার কাইন্ড অফ, প্যাপিন যেটা করেছিল সেটা হলো ডাইজেস্টারের মধ্যে রিলিজ ভালভ দিল, রিলিজ ভালভ উপর নিচে ওঠানামা করে। ঠিক আছে। আর হিরো আলেকজান্ড্রিয়া শহরে আরেকজন সায়েন্টিস্ট যার নাম হিরো ছিল, সে আরেকটা ডিভাইস ডেভেলপ করে, সেটাকে অ্যাওলিপাইল বলে, অনেকগুলো নাম বানান এখানে আছে ফার্স্ট সেঞ্চুরি এডিতে। সে হলো এখানে একটা স্টিম জেনারেটর আছে, পানি নিয়ে এটা বয়েল করে, এই পানিটা এইটার মাধ্যমে এই সিলিন্ড্রিক্যাল টিউবের ভিতরে ঢুকে। ঠিক আছে। স্টিমটা এটার ভিতরে ঢুকে এবং এইখানে দুটো আউটলেট আছে, সেই আউটলেট দুটো টেনজেনশিয়াল। সো এই আউটলেটটা এই সারফেসে টেনজেনশিয়াল এবং এই আউটলেটটা এই সারফেসে টেনজেনশিয়াল। তার মানে সিলিন্ড্রিক্যালি টেনজেনশিয়ালি দুটো আউটলেট দেয় এবং যখন স্টিমটা এটা ভিতরে ঢুকে, স্টিমটা যখন এখান থেকে বেরিয়ে যায় তখন এটা সার্কুলার মুভ করতে শুরু করে। ঠিক আছে। যেহেতু এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে ডিরেকশন যেহেতু সেম, সুতরাং এই স্ফিয়ারটা তখন একদিকে ঘুরতে শুরু করে। সো এই যে রোটারি মোশন, আগে আমরা দেখছিলাম যে এটা হলো টপ আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ডস মোশন শুরু হয়েছিল, এটাকে যদি লঙ্গিটিউডাল ল্যাটারাল মোশন বলি, এখানে রোটারি মোশন। সো স্টিম থেকে ল্যাটারাল মোশন, লঙ্গিটিউডাল মোশন কিভাবে জেনারেট করে, এই দুটো এক্সপেরিমেন্ট দিয়ে প্রথম শুরু হয়। সো এগেইন দিস ইজ দ্য ওয়াট ইঞ্জিন। সো এই নানাবিধ ইঞ্জিন যেগুলো ডেভেলপ করলো, সেই ইঞ্জিন গুলো দিয়ে ইনিশিয়ালি যে কাজগুলো যেটা করতো সেটা হলো যে হর্স, তোমরা জানো হয়তো পুরানো দিনের সিনেমা দেখেছো, ইংল্যান্ডের কথাই যদি ধরি, ইংল্যান্ডে যত ধরনের কাজ হতো, যত ধরনের গাড়ি ছিল, সবগুলো পুল বাই হর্স। ঠিক আছে। যার জন্য আমাদের হর্স পাওয়ার শব্দটা আমরা এখন যেটা বলি, সেটা বেসিক্যালি এই মানে তুমি একটা মেশিন ডিভাইস করলা, সেই মেশিনটা কয়টা হর্সকে রিপ্লেস করলো। আগে ওই কাজটা হর্স দিয়ে হতো, 10টা হর্স দিয়ে হতো,
এখন তোমরা এই মেশিন দিলে পরে 5টা হর্সে কাজ হয়ে যায়, তার মানে এই মেশিনের পাওয়ার হচ্ছে 5 হর্স পাওয়ার, 5টা হর্সকে সে রিপ্লেস করেছে। তো এইভাবেই হর্স পাওয়ার টার্মিনোলজিটা আসে। তার মানে প্রথম দিকে যে সমস্ত ইঞ্জিন যেগুলো ছিল, আমরা প্রথম ক্লাসে বলেছি যে এদের পাওয়ার অনেক কম ছিল, এফিসিয়েন্সি অনেক কম ছিল, স্লো অ্যান্ড ক্লামজি, এগুলো মূলত জাস্ট দেখানোর জন্যই তৈরি হতো, ঠিক আছে। সো অনলি অ্যাবাউট 2% ইনপুট ফুয়েল ক্যান বি ইউজ টু অবটেইন যতটুকু কাজ করা যায়। ইন আদার ওয়ার্ডস, large quantity of coal or woods has to be burned to yield only small fraction of work output, এবং এই ওয়ার্ক আউটপুটটা কত বাড়ানো যায় তার উপর বেস করে নিড ফর এ নিউ সায়েন্স অফ ইঞ্জিন ডায়নামিক্স, ঠিক আছে। নতুন একটা ব্রাঞ্চের দরকার পড়ে, নিউ সায়েন্সের দরকার পড়ে, যাতে এই ক্যালকুলেশন গুলো করা, যাতে করে কত এনার্জি কম দিলে পরে বেশি ওয়ার্ক আউটপুটটা পাই তা বের করা, ঠিক আছে। এবং এর জন্য প্রথম যে সায়েন্টিস্ট দায়ী তাকে বলে সাদি কার্নট, একে দ্য ফাদার অফ থার্মোডাইনামিক্স বলা হয়, কারণ ইনি প্রথম এই ক্যালকুলেশন দিয়ে রিলেটেড একটা জার্নাল পেপার তৈরি করে, তার নাম হলো রিফ্লেকশন অন দ্য মোটিভ পাওয়ার অফ ফায়ার 1824-এ। সো আর্লি 19th সেঞ্চুরিতে সাদি কার্নট প্রথমে এই পেপার লেখার মাধ্যমে, এটা ছিল এ ডিসকোর্স অন হিট পাওয়ার অ্যান্ড ইঞ্জিন এফিসিয়েন্সি which makes the start of thermodynamics as a modern science, ঠিক আছে। সো এখানে যে মোটিভ পাওয়ার যেটা বলতে মিন করছে, মোটিভ পাওয়ার মানে হলো ইউজফুল ওয়ার্ক। সো ফায়ারের ইউজফুল ওয়ার্ক কত, সেই জিনিসটা ক্যালকুলেশন, দ্যাট এ মোটর ইজ ক্যাপেবল অফ প্রডিউসিং, এই মোটরের মধ্যে যদি কোনো আমি এনার্জি দেই, সেই এনার্জি দিলে কতটুকু ইউজফুল ওয়ার্ক পাওয়া যায়, দ্যাট ইজ কল্ড মোটিভ পাওয়ার, ঠিক আছে। হেরেন কার্নট ইন্ট্রোডিউস দ্য ফার্স্ট মডার্ন ডে ডেফিনেশন অফ ওয়ার্ক, এবং এই ওয়ার্কটা হলো ওয়েট লিফটেড থ্রু এ হাইট। ওই যে ভার্টিক্যাল যে রিপ্লেসমেন্ট যেটা আছে, ল্যাটারাল যে ভার্টিক্যাল মোশন যেটা আমরা একটু আগে দেখালাম, সেই মোশনটা মানে একটা এনার্জি দিলে পরে কোন একটা বডি কতটুকু উপরে উঠে, সেটাই হলো ওয়ার্কের ডেফিনিশনের হিসেবে তখন ফিট করা হলো, ওয়েট লিফটেড থ্রু এ হাইট। The desire to understand formation, this useful effect in relation to work is the core of all modern day thermodynamics. এই থার্মোডাইনামিক্সের যত ক্যালকুলেশন আমরা করব সবকিছুর মূলে আছে এই জিনিসটা, এনার্জি দিচ্ছি, কাজ কতটুকু পাওয়া যাচ্ছে। নতুন কয়েকটা ডেভেলপমেন্ট আমরা এটা হিসাব করতে পারি, সেটা হলো 1843-তে জুলস এক্সপেরিমেন্ট, সেটা সম্বন্ধে তোমরা কেমিস্ট্রিতে পড়েছো, হয়তো ইন্টারমিডিয়েটে পড়েছো, আমাদের কেমিস্ট্রিতেও হয়তো পড়েছো। সেটা হলো মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট, হিটের সাথে ওয়ার্কের যে ইকুইভ্যালেন্ট যেটা আছে, মানে 4.41 জুলস পার ক্যালোরি অথবা 819 ফুট পাউন্ড বিটিও, বিটিও হলো ওয়ার্ক এনার্জির ইউনিট, এটা হলো ওয়ার্কের ইউনিট, ঠিক আছে। সো ক্যালোরি এনার্জির ইউনিট, জুলস ওয়ার্কের ইউনিট। তো এইভাবে মানে ওয়ার্কের সাথে এনার্জির যে ইকুইভ্যালেন্ট যেটা আছে সেটা জুলস এক্সপেরিমেন্টের মাধ্যমে করা হয়। সো এটার মাধ্যমে থিওরি অফ কনজারভেশন অফ এনার্জি, ওয়ার্কের সাথে হিট এনার্জির কনজারভেশন যেটা, সেটা ক্যালকুলেশন করা সম্ভব হলো। And 1850-তে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ক্লসিয়াস, আমরা ক্লসিয়াস শব্দের সাথে বেশি পরিচিত, রুডলফ ক্লসিয়াস, সে এন্ট্রপিকে ডিফাইন করে, ঠিক আছে। Nowadays entropy is a very important terminology in thermodynamics. Define the term entropy to be the heat loss or turned into waste. তার মানে এন্ট্রপি আমরা পরে দেখবো যে এন্ট্রপি ডিটারমিন করে যে একটা সিস্টেম, একটা ম্যাটেরিয়ালের মধ্যে আমি কাজ দিলে পরে যতটুকু এনার্জি দেই 100% এনার্জি কাজ আমি পাবো না। তার মানে আমি যদি 10 ইউনিট হিট দেই, তার ইকুইভ্যালেন্ট 10 ইউনিট ওয়ার্ক কখনোই পাবো না, কিছু এনার্জি সবসময় লস হয়। এই লসটা কেন হয়, এই লসটাকে অ্যাকাউন্টেবল করার জন্যই এন্ট্রপি টার্মিনোলজিটা ইন্ট্রোডিউস করা হয়েছে। সো এন্ট্রপি মানেই হলো কত হিট লস হয়েছে, কত এনার্জি লস হয়েছে, সেটা হিসাব কিতাব। স্টিমিং ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড এন্ট্রপিন, এন্ট্রপি টু দ্য গ্রিক ওয়ার্ড, সেখান থেকে এন্ট্রপি টার্মিনোলজিটা এসেছে। ওকে, নাওয়াডে নানান ধরনের থার্মোডাইনামিক্সের যেহেতু ব্যাপ্তি অনেক বড় হয়েছে, সো এটা অনেক অ্যাপ্লিকেশনস এসছে এবং নানাবিধ ধরনের থার্মোডাইনামিক্স এসছে। তো দুইটা মেজর ডিভিশন আমরা আলাপ করতে পারি, একটাকে বলে ফেনোমেনোলজিক্যাল আর ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স। আমরা যত থার্মোডাইনামিক্স পড়বো এই কোর্সের আন্ডারে সবগুলাই হলো এই ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স এর আন্ডারে।
ঠিক আছে। সো এটা মানে কি, এটা হলো প্রসেস ফ্রম এক্সপেরিমেন্টালি এস্টাবলিশড প্রিন্সিপলস এন্ড অপারেটস উইথ দ্য রেকগনাইজড ডেটা অন দ্য প্রপার্টিজ অফ ফিজিক্যাল বডিজ। ঠিক আছে। সো কিছু এস্টাবলিশড প্রিন্সিপল আছে, হাতে গোনা কয়েকটা প্রিন্সিপল আছে, আমরা দেখব। সেখান থেকে আমরা প্রপার্টিজ অফ ফিজিক্যাল বডি ক্যালকুলেট করার ব্যাপার স্যাপার নিয়ে ডিল করব। ইউজড অনলি টাইম ইনভেরিয়েন্ট অর ইকুইলিব্রিয়াম ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি। টাইম ইনভেরিয়েন্ট মানে সময়ের সাথে চেঞ্জ হয় না। ঠিক আছে। সো যে সমস্ত প্রপার্টি গুলো সময়ের সাথে চেঞ্জ হয় না ফর এ পার্টিকুলার ম্যাটেরিয়াল মেজারেবল ইন দ্য ল্যাবরেটরি, ওই প্রপার্টি গুলোকে মেজার করতে হতে হবে। এই সমস্ত প্রপার্টির রেসপেক্টেই সাধারণত আমরা থার্মোডাইনামিক্সটাকে আলোচনা করব, যেমন টেম্পারেচার, যেমন প্রেসার, যেমন ভলিউম এটসেট্রা। Rates of change are not admitted as variable interest, তার মানে rate of change or time to be precise, সময় এটার মধ্যে কোনো ভ্যারিয়েবল না। তার মানে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স নেভার ডিলস উইথ টাইম, নেভার উইথ রেট অফ চেঞ্জ। ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স বলতে পারে এই চেঞ্জটা হবে, ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স বলতে পারে এই চেঞ্জটা হবে না, কিন্তু কবে হবে, রেটটা কি, এটা কি 1 মিনিটের মধ্যেই এই চেঞ্জটা হয়ে যাবে, নাকি এটা করতে 1 বছর লাগবে, 10 বছর লাগবে, এই সমস্ত ব্যাপারে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স কখনো কথা বলবে না। ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স শুধু বলবে ইয়েস এটা হবে, নো এটা হবে না। ঠিক আছে। Okay, then there is another one which is called statistical thermodynamics or equilibrium statistical mechanics, যেভাবে বলি না কেন। Statistical thermodynamics টা more common, একদম theoretical physicists যারা আছে তারা equilibrium statistical mechanics terminology ইউজ করে। Okay, so it's based on representation of molecular atomic structure of physical bodies. আগেরটার সাথে এটা তফাৎটা যদি বলি, মনে করো this is a pen, ঠিক আছে। So this is a pen, এই পেনটা হলো একটা বডি, it's a pen, nothing else. Classical thermodynamics এ বলে this is a pen, এর ভিতরে আর কিছু নেই। এবং আমরা এটার প্রপার্টি যখন হিসাব করি, এই পেনটা কত হাইটে আছে, এটা পেনটার লেন্থ কত, উইডথ কত, এটা টেম্পারেচার কত, এটা প্রেসার কত, এটা ভলিউম কত, এন্ড সো অন। সো প্রপার্টি গুলো সাধারণত হোল বডি রেসপেক্টে আলাপ করা হয়। স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সে এটাকে তখন একটা ওয়ান ইউনিট হিসেবে ট্রিট করা হচ্ছে না। এখানে ধরা হচ্ছে যে এই পেনের মধ্যে মিলিয়নস এন্ড বিলিয়নস অফ মিলিয়নস অ্যাটমস আছে। ঠিক আছে। সো স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সে স্মলেস্ট বডি হলো অ্যাটম, এবং প্রপার্টি যখন আমরা আলাপ করব তখন আমরা টেম্পারেচার অফ দিস অফ পেন সেগুলো বলবো না, আমরা বলবো প্রপার্টিজ অফ ইন্ডিভিজুয়াল অ্যাটম। এবং অ্যাটমের প্রপার্টি কি, আমরা জানি অ্যাটমের রোটেশনাল স্পিড এনার্জি আছে, এটা পটেনশিয়াল এনার্জি আছে, এটা স্পিন আছে, তোমরা ফিজিক্সে যেটা পড়েছো। সো রোটেশনাল এর যদি কাইনেটিক এনার্জির কথা চিন্তা করি, তার মানে হাফ এমভি স্কয়ার, তার মানে মাস একটা প্রপার্টি, ভলিউম একটা, ভেলোসিটি একটা প্রপার্টি। আর যদি এটা পটেনশিয়াল এনার্জির কথা চিন্তা করি, তাহলে পরে এটার মাস একটা প্রপার্টি, এইচ একটা প্রপার্টি। ঠিক আছে। সো এই ধরনের প্রপার্টি রেসপেক্টে আমরা অ্যাটমের প্রপার্টিকে ডেসক্রাইব করব, নট কলমের প্রপার্টিকে ডেসক্রাইব করব না, as temperature, volume, etc. So primary goal is to explain classical thermodynamics. এবং আরেকটা জিনিস হলো যে আমরা আগে বলেছি যে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স নেভার ডিলস উইথ টাইম, সময়ের সাথে কোনো সম্পর্ক নাই, যার কারণে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স একটা ডিসঅ্যাডভান্টেজ আছে যে ইট ক্যানট এক্সপ্লেইন এনিথিং। ঠিক আছে। এটা কবে চেঞ্জ হবে বলতে পারে না, এটা চেঞ্জ হয়েছে, কেন চেঞ্জ হয়েছে বলতে পারে না। ঠিক আছে। কিন্তু যেহেতু আমরা এখানে প্রতিটা অ্যাটম নিয়ে কথা বলি, প্রতিটা অ্যাটমের প্রপার্টি নিয়ে কথা বলতে পারি, সেই জন্য আমরা এক্সপ্লেইন করতে পারি হোয়াই দ্যাট চেঞ্জ হ্যাজ অকার্ড। ঠিক আছে। সেজন্য বলা হচ্ছে যে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের এক্সপ্লেনেশন যদি চাও তাহলে তোমাকে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স ফলো করতে হবে। ঠিক আছে। সো ক্লাসিক্যাল primary goal is to explain classical thermodynamics of material in terms of properties of their constituent particles and the interaction between them. It provides a connection between macroscopic property and property as a whole, যেমন temperature, in thermodynamic equilibrium and the macroscopic behavior of motion of particle. আমরা বলি যে internal velocity বা time, mass of the atom, এগুলো হলো মাইক্রোস্কোপিক প্রপার্টিজ অফ দ্য পার্টিকেল। সো এটার সাথে কানেকশন এস্টাবলিশ করা। ইটস টুলস আর স্ট্যাটিস্টিক্যাল মেথড। ঠিক আছে। স্ট্যাটিস্টিক্স এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমরা বলি তোমাদের স্ট্যাটিস্টিক্সের মধ্যে, তোমরা কি স্ট্যাটিস্টিক্স পড়েছো বাই দ্য ওয়ে? হাই স্কুলে যেগুলো বেসিক তোমাদের এই
এই ইউনিভার্সিটি পড়ানো এক্সারসাইজ টুতে মনে হয় আছে একটা স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবাবিলিটি কোর্স 2 তে আছে। ওকে আমরা জাস্ট সিম্পলি জাস্ট রিকালেকশন করা। এই যে তোমরা মনে করো আমাদের সময় যেটা ছিল সেটা আমাদের মার্কিং সিস্টেম ছিল 100তে মার্ক করতো, ঠিক আছে? তো আমরা 68%, 65% এই ধরনের পার্সেন্ট পেতাম। এখন তোমরা পাও A+, B+, ঠিক আছে? এবং A+ মানে কি? A+ মানে হলো 80-র উপরে যা পাও A+। তার মানে 80 থেকে 100 পর্যন্ত এই নাম্বারে কোনো মিনিং নাই, ঠিক আছে? দিস আর মিনিংলেস, অল আর ইকুয়াল। কেউ 80 পাইলেও পরে A+, কেউ 100 পাইলেও A+। তার মানে হলো কি, যখন অনেক প্রপার্টি থাকে, মানে যখন ডেটা অনেক থাকে, এখানে যেমন আমরা বলতে চাচ্ছি মাস অফ অ্যাটমস, তাই না? এবং একটা এই কলমের মধ্যে কয়টা অ্যাটম আছে? বিলিয়নস অফ অ্যাটমস আছে। ইনফ্যাক্ট আমরা অ্যাভোগাড্রো নাম্বারের কথা চিন্তা করতে পারি, 6 × 10⁻23 অফ অ্যাটম আছে 1 মোলের মধ্যে, ঠিক আছে? তো 1 মোল ম্যাটেরিয়ালের মধ্যে 6 × 10⁻23 অ্যাটম আছে। প্রতিটা অ্যাটমের আমরা মাস লাগবে। সে এতগুলো ডেটা, শুধু মাসের কথা বললাম, এরপরে আছে ভেলোসিটি আছে, এরপরে হাইট আছে। তো এতগুলো ডাটা ডিল করা আমাদের পক্ষে সম্ভব না। তখন আমরা যেটা করি, আমরা ধরে নেই যে অল অ্যাটমস আর সিমিলার। যেমন আমরা এখানে বলতেছি যে 80, 81, 90, 91, 100 সবগুলা সিমিলার। সুতরাং এগুলোকে আমরা একটা গ্রুপে ফেলি। কোন গ্রুপে ফেললাম? A+। তার মানে 80 থেকে 100 পর্যন্ত যে পাবে, যা পাবে সবই A+। তার মানে এখানেও আমরা যেটা করি যে আমরা সিমিলার ম্যাটেরিয়ালের বিহেভিয়ার গুলোকে একটা গ্রুপে ফেলি এবং শুধু আমরা বলি যে এই গ্রুপে কয়টা আছে। A+, তোমরা একটা সাবজেক্টে A+ 3 জন পেয়েছো, প্রতিজন কত নাম্বার পেয়েছো আমার জানা দরকার নেই, A+ 3 জন। তো এই যে গ্রুপে ফেলার বৈশিষ্ট্যটা, এটা হলো স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের মূল কথা, ঠিক আছে? স্ট্যাটিস্টিক্যাল মেথড হলো সিমিলার বিহেভিয়ার গুলোকে একটা গ্রুপে ফেলা, ঠিক আছে? এবং প্রবাবিলিটি থিওরি এখানে ইম্পর্টেন্ট। সো স্ট্যাটিস্টিক্যাল মেথড এন্ড প্রবাবিলিটি থিওরি, দিস আর দ্য টু ইম্পর্টেন্ট কি বলবো কনসেপ্ট যেটা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সে অ্যাপ্লাই করা হয়। আমরা খুব অল্পভাবে হাইলাইট করব কোন একটা ক্লাসে। ওকে, আর দুইটা ক্লাসিফিকেশন জানা দরকার, সেটা হলো কেমিক্যাল অর ম্যাটেরিয়ালস থার্মোডাইনামিক্স, আর একটা হলো ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স, ঠিক আছে? কেমিক্যাল অর ম্যাটেরিয়ালস থার্মোডাইনামিক্স আমরা যেটা পড়ি বা কেমিক্যাল ইঞ্জিনিয়াররা পড়ে মোটামুটি কাছাকাছি, সেটা হলো স্টাডিজ দ্য ডিপেন্ডেন্স অফ থার্মোডাইনামিক প্রপার্টি অফ সাবস্টেন্স অন দেয়ার কম্পোজিশন, স্ট্রাকচার এন্ড এক্সিস্টেন্স কন্ডিশন, ঠিক আছে? সো কম্পোজিশন, স্ট্রাকচার এবং কন্ডিশনের উপর ভ্যারি করে কিভাবে থার্মোডাইনামিক প্রপার্টিজ অফ সাবস্টেন্স, সেটাই তার ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে সেটাই আমরা থার্মোডাইনামিক্স যেটা করি সেটা হলো কেমিক্যাল থার্মোডাইনামিক্স অর ম্যাটেরিয়ালস থার্মোডাইনামিক্স। সুতরাং তোমরা যদি কোনো বই ফলো করতে চাও, বইয়ের মধ্যে শুধু ম্যাটেরিয়ালস থার্মোডাইনামিক্স নাম লিখলেই কোনো অসুবিধা নেই। কেমিক্যাল থার্মোডাইনামিক্সেও যদি কোনো বই পাও সেগুলোও তুমি স্টাডি করতে পারো, ঠিক আছে? এবং এখানে বিভিন্ন ধরনের টপিক থাকে, কি কি টপিক আছে এখানে কয়েকটা উল্লেখ করা হয়েছে, যেমন কেমিক্যাল রিঅ্যাকশন একটা ইম্পর্টেন্ট পয়েন্টস, থার্মোকেমিস্ট্রি যেটা তোমরা কেমিস্ট্রিতে পড়বে, কেমিক্যাল কাইনেটিক্স একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কেমিক্যাল রিঅ্যাকশন হয় কি হয় না, কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে কত কেজি এ দিলে কত কেজি বি হয়, এই সমস্ত ব্যাপার সবার হিসাব করা, ফেজ ট্রানজিশনের ট্রান্সফরমেশনের সময় কি হচ্ছে, অ্যাবজর্পশন অ্যাবজর্পশন, সারফেসের মধ্যে অন্য কোনো মেটাল যদি আমি এটার মধ্যে অ্যাবজর্ব করাতে চাই তাহলে এবার কি মনে করো কোটিং দিচ্ছি, কোটিং দিলে কোটিং একটা লেয়ার দিলে সেই কোটিংটা তোমার ম্যাটেরিয়ালের উপরে লেগে থাকবেই কিনা নাকি খুলে খসে পড়ে যাবে, সেই সমস্ত ব্যাপারগুলো ডিল করা সেটা এর মধ্যে পড়ছে। ইকুইলিব্রিয়াম, সলিউশন, ইলেকট্রোকেমিক্যাল প্রসেস ইত্যাদি ইত্যাদি ম্যাটেরিয়ালস থার্মোডাইনামিক্সের পার্ট। আর ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স বা সংক্ষেপে যেটা থার্মোডাইনামিক্স বলা হয় সেটা হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা যেটা পড়ে, ঠিক আছে? এবং এখানেই পার্টিকুলারলি আমাদের অরিজিনাল সোর্স অফ থার্মোডাইনামিক্স যেটা বলেছিলাম যে হিট এবং ওয়ার্কের রিলেশন যেটা, সেইগুলো সাধারণত এখানে করানো হয়। হিট দিলে পরে কোন একটা প্রসেসে ওয়ার্ক কত পাওয়া যায় তার হিসাব কিতাব, ঠিক আছে? সো এটা ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স বলা হয় বা থার্মাল প্রসেস অফ থার্মাল প্রসেসেস। বিভিন্ন জিনিস আছে উল্লেখ করলাম না, হিট এনার্জি ইন দ্য মেকানিক্যাল ইলেকট্রিক্যাল পাওয়ার, পাওয়ার প্ল্যান্ট, হিট পাওয়ার প্ল্যান্ট, ডিজাইনিং রেফ্রিজারেশন, লিকুইফিকেশন প্ল্যান্ট, এক্সেট্রা এক্সেট্রা। তো এই দুইটা ক্লাসে ক্লিয়ারলি দুই ধরনের থার্মোডাইনামিক্স আছে। তুমি যদি ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের কোনো বই বা জেনারেল থার্মোডাইনামিক্সের কোনো বই যদি তুমি নাও আমাদের এই সাবজেক্টের জন্য, তাহলে পরে কোনো কাজে লাগবে না, ঠিক আছে? কারণ এইটার মধ্যে যা আছে সেগুলো আমরা কখনোই পড়াশোনা করবো না, ঠিক আছে? এই যে রিলেশন বিটুইন হিট অ্যান্ড ওয়ার্ক, সেটা আমরা একটা ক্লাসের অর্ধেক সময় ব্যয় করবো পড়ার জন্য, ঠিক আছে? সুতরাং এগুলো আমাদের সিলেবাসের আলোচ্য বিষয় নয়, আমাদের আলোচ্য বিষয় হলো এগুলো উপরেগুলো।
ওকে, সো আমরা মোটামুটি হিস্ট্রি শেষ করলাম। এখন অ্যাডভান্টেজ অফ পাওয়ার অফ থার্মোডাইনামিক্স যদি কনসিডার করি, সেটা হলো ফর এক্সাম্পল ইফ উই লাইক টু বার্ন ফুয়েল ইন এ কম্বাসন চেম্বার, ঠিক আছে, of an engine to propel an aircraft. So aircraft যদি আমি সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করার জন্য আমরা কম্বাসন চেম্বারের ইঞ্জিনের মধ্যে যদি আমি ফুয়েল বার্ন করি, অথবা মনে করো আমাদের রুম ঠান্ডা হয়ে গেছে, এটা গরম করতে চাই, অথবা ঠান্ডা করতে চাই গরম অবস্থায়, ফ্রিজ, রেফ্রিজারেটর বা এসি যখন ইউজ করি, হোয়াট ইজ দ্য স্মলেস্ট অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি ফুয়েল ইউ ক্যান গেট উইথ? তার মানে হলো যে আমি একটা পার্টিকুলার অ্যামাউন্টের আউটপুট পেতে গেলে পরে মিনিমাম কত এনার্জি দিলেই চল, সেটা আমরা হিসাব করতে পারি। অথবা উল্টা যদি বলি যে আমরা যদি একটা কোল টু বার্ন সাম কোল ইন এ গ্যাস পাওয়ার, আমরা একটা 1 ইউনিট কোল বার্ন করলাম, অথবা পেট্রোল 1 ইউনিট পেট্রোল দিলাম, ম্যাক্সিমাম কত কাজ পেতে পারি। তো এই ধরনের হিসাব কিতাব যদি আমি করতে চাই, তাহলে থার্মোডাইনামিক্স তোমাকে হেল্প করবে, ঠিক আছে। থার্মোডাইনামিক্স উইল অ্যালাউ আস টু আনসার সাম অফ দিস কোয়েশ্চেনস। ইভেন এই সমস্ত জিনিসও আমরা ডিল করতে পারবো। ফর এক্সাম্পল, আয়রন অক্সাইড ইজ রিডিউসড বাই কার্বন ইন টু প্রোডিউস পিওর আয়রন। তোমরা কি ব্লাস্ট ফার্নেসের নাম শুনেছো? ব্লাস্ট ফার্নেসে কি করে? ব্লাস্ট ফার্নেসে ইন্টারমিডিয়েটে পড়েছো? আয়রন ওর থেকে যদি আমরা আয়রন বের করতে চাই, তাহলে আমরা সাধারণত একটা লম্বা একটা ভার্টিক্যাল ফার্নেসের ভিতরে আয়রন ওর দেই। আয়রন ওর, সেটা মোস্টলি আয়রন অক্সাইড, এই ফর্মে না, Fe2O3 হতে পারে, Fe3O4 হতে পারে, এখানে সংক্ষেপে FeO বলা হয়েছে। তো আয়রনের অক্সাইড আমরা ভিতরে ওর যেটা থাকে সেটার সাথে কার্বন অ্যাড করি, কার্বন মানে কোক দেই বা কোল দেই, এগুলা দিয়ে এটার সাথে রিয়াকশন করাই হাই টেম্পারেচারে, এই দুটোর মধ্যে রিয়াকশন করার ফলে আয়রন তৈরি হয়। তার মানে FeO প্লাস কার্বন ইজ ইকুয়াল টু আয়রন প্লাস কার্বন মনোক্সাইড, এই ধরনের একটা রিয়াকশন হয়। তাহলে আমরা যদি আয়রন অক্সাইড থেকে আয়রন পেতে পারি কার্বনের রিয়াকশনের মাধ্যমে, তাহলে অ্যালুমিনিয়াম থেকে কি অ্যালুমিনিয়াম পেতে পারবো সিমিলার কাইন্ড অফ বিহেভিয়ারের মাধ্যমে? FeO একটা আয়রনের মেটালের অক্সাইড, অ্যালুমিনা Fe2O3 এটাও একটা মেটালের অক্সাইড, তাহলে এটা যদি করতে পারি এটা পারবো না কেন? ঠিক আছে, তো এটার আনসার আমরা পেতে পারি বাই থার্মোডাইনামিক্স। সিমিলারলি ইফ ইউ রিঅ্যাক্ট A উইথ B, A একটা কম্পাউন্ড হতে পারে, B একটা কম্পাউন্ড হতে পারে, তাহলে আমরা আরেকটা কম্পাউন্ড C সেটা পাবো কি না, নাকি পাবো না? অথবা যদি পাই, তাহলে পরে 1 কেজি C পাইতে গেলে কত কেজি A দিতে হবে, কত কেজি B দিতে হবে? তো এর হিসাব কিতাব যে ধরনের হিসাব, সেগুলো আমরা থার্মোডাইনামিক্সের মাধ্যমে বের করতে পারি উইদাউট forming any reaction. Can we give a good wear resistant ceramic coating on top of a metal tool? এটা কি মিন করছে? মনে করো মেটালের হার্ডনেস কত, মেটাল মানেই ভেরি হার্ড সেটা না, মেটাল বেসিক্যালি সফট, ঠিক আছে। এখন মনে করো আমি একটা কাটিং টুল বের করবো, তোমরা ইয়েতে মেশিন শপে দেখেছো যে একটা লেদ মেশিনে একটা জিনিসকে টার্নিং করতে গেলে এবার টুল ইউজ করতে হয়, ঠিক আছে। সেই টুলটা ইউজ করা হয়, সেই টুলটাও মেটালের তৈরি, স্টিলের তৈরি, এবং কিছুক্ষণ ইউজ করলে পরে এটা ক্ষয় হয়ে যায়, টুলের টিপ নষ্ট হয়ে যায়। তখন এমন হতে পারে যে এটার ভিতরে আমরা সিরামিকের একটা কোটিং দিয়ে দিলাম। সিরামিক ইজ ভেরি হার্ড এবং সহজে ক্ষয় হয় না, সুতরাং সিরামিকের যদি একটা কোটিং দিয়ে দিই তাহলে পরে এটা অনেক দিন টিকে থাকার কথা। কিন্তু প্রবলেম হলো যে আমি মেটালের মধ্যে সিরামিকের যে কোটিং দিলাম, সেই সিরামিক কোটিং এটার উপরে লেগে থাকবে তো, নাকি আমি একটু ইউজ করতেছি জাস্ট জলটা খুশে পড়ে যাবে, ঠিক আছে। তো সিরামিক কোটিংটা ওর উপরে স্টেবল থাকবে কিনা, সেটা কি আমরা সেটা হবে কিনা আমরা সেটা বলতে পারবো। Similarly, does the use of nanoparticles give better surface property? ন্যানোপার্টিকেল এত যুগ শুরু হয়েছে, হইচই হয়ে যাচ্ছে ন্যানোপার্টিকেল দিয়ে। তো ন্যানোপার্টিকেল আসলে অ্যাডভান্টেজটা কি? ন্যানোপার্টিকেলের এই যে হাই সারফেস থাকে, এই হাই সারফেস থাকার কারণে এটা কি বেটার প্রপার্টি দেবে? আমরা এটাকে দিয়ে যদি কোনো ম্যাটেরিয়াল তৈরি করি তাহলে কি কম টেম্পারেচারেই আমরা এটাকে সিন্টারিং করে ফেলতে পারবো? তো এই ধরনের কথাবার্তা যেগুলো, এই ধরনের আনসার যেগুলো আছে, সেগুলো থার্মোডাইনামিক্স এটা তোমাকে পরামর্শ দেবে, ক্যান টেল ইউ। The basic principles of thermodynamics are of rather theoretical sort and are capable of much more intermediate practical application, immediate practical application. তার মানে হচ্ছে যে থার্মোডাইনামিক্সের যে বেসিক প্রিন্সিপাল যেগুলো আছে সেগুলো থিওরিটিক্যাল নেচারের, ঠিক আছে। মানে কয়েকটা ইকুয়েশন ইত্যাদি আছে, এবং এগুলো থিওরিটিক্যাল সর্ট হওয়ার কারণেই এটার কোনো লিমিটেশন নাই। তুমি যে কোনো অ্যাপ্লিকেশনে, তুমি যে অ্যাপ্লিকেশনটা চিন্তা করতে পারবা সেখানেই তুমি এখানে ইউজ করতে পারবা, ঠিক আছে। Thermodynamics is exceedingly simple and general. এই যে প্রিন্সিপাল যেগুলো বলা হচ্ছে সেগুলো ভেরি সিম্পল,
তার মানে যে এখানে যে টার্মিনোলজি যেগুলো আছে খুবই সিম্পল টার্মিনোলজি এবং জেনারেল, এবং এটা হওয়ার কারণে এটা ইউজ সহজ এবং এটা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। দিস মেক্স এ পাওয়ারফুল টুল ফর অ্যাটাকিং মেনি কাইন্ডস অফ ইম্পর্টেন্ট প্রবলেম। সো এটা আমাদের ইউজ সেজন্য ভেরি ওয়াইড এবং খুব সহজেই এটাকে ইউজ করা যায়। এবং থার্মোডাইনামিক্স আরেকটা আমরা পরে এটা দেখবো, ওকে ঠিক আছে। কনসিডার দুই কেস স্টাডিজ, দুইটা কেস স্টাডি যদি আমি দেখি, attempts to prepare diamond from graphite, আরেকটা হলো production of pig iron, একটু আগে আমি এক্সাম্পল বলেছি। Production of pig iron in a blast furnace according to the reaction Fe2O3 Fe3O4 plus carbon monoxide, যেটা আয়রন ওর দিয়েছিলাম, কোক দিয়েছিলাম, কোক বাতাসের সাথে রিঅ্যাক্ট করে কার্বন মনোক্সাইড হয়েছে, সেটা এটার সাথে রিঅ্যাক্ট করে আয়রন তৈরি করেছে এবং কার্বন ডাইঅক্সাইড ফর্ম করেছে, ঠিক আছে। এই দুইটা আমি যদি আলোচনা দেখি, এইটার কথা কি, এটা হলো কার্বন একটা অ্যালোট্রপিক ম্যাটেরিয়াল, তোমরা জানো অ্যালোট্রপিক ম্যাটেরিয়াল কাকে বলে, যে ম্যাটেরিয়াল সলিড অবস্থায় বিভিন্ন ফর্মে থাকে, বিভিন্ন ফেজ ফর্মে থাকে। ডায়মন্ড একটা ফেজ, সলিড ফেজ, গ্রাফাইট একটা সলিড ফেজ, কিন্তু দুইটার মধ্যে অ্যাটলিস্ট ইকোনমিক্যালি হিউজ ডিফারেন্স। ডায়মন্ড ভেরি কস্টলি, গ্রাফাইট লেস কস্টলি। সুতরাং অলওয়েজ চিন্তা ভাবনা করা হতো যে গ্রাফাইট ও কার্বন, ডায়মন্ড ও কার্বন, গ্রাফাইটকে ডায়মন্ডে কনভার্ট করা যায় কিনা। এবং আগেকার দিনে বহু চেষ্টা করা হয়েছে যে আমরা রুম টেম্পারেচারে এটা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আলটিমেটলি এটা কখনোই সাকসেসফুল হয় নাই। কারণ দেখা গেছে এখন আমরা থার্মোডাইনামিক প্রিন্সিপাল অ্যাপ্লাই করে বুঝতে পারি যে রুম টেম্পারেচার, দুইটা ভ্যারিয়েবল আছে, একটা হলো টেম্পারেচার, একটা প্রেসার। সো রুম টেম্পারেচারে এটা যদি কনস্ট্যান্ট রাখি, তাহলে গ্রাফাইটকে ডায়মন্ডে চেঞ্জ করতে গেলে পরে প্রেসার লাগে হলো 14,300 অ্যাটমসফেরিক প্রেসার, 14,300 অ্যাটমসফিয়ার প্রেসার। সো 1 অ্যাটমসফিয়ারে এটা কখনোই পসিবল না, এবং অ্যাট দ্যাট পার্টিকুলার টাইমে 14,300 অ্যাটমসফিয়ার পয়দা করারও কোনো ক্ষমতা ছিল না, যার কারণেই এটা ফেলিউর হয়েছে। কিন্তু এখন আর্টিফিশিয়াল ডায়মন্ড রেগুলারলি তৈরি হয়েছে বাই ইউজিং 14,300 অ্যাটমসফিয়ার প্রেসার, ঠিক আছে। আমরা এটা জেনারেট করতে পারি এবং আমরা গ্রাফাইটকে ডায়মন্ডে কনভার্ট করতে পারি, এবং যেটাকে বলে আর্টিফিশিয়াল ডায়মন্ড। ওকে, সেকেন্ড যে এক্সাম্পলটা এখানে বলা হয়েছে, পড়াশোনা পিগ আয়রন ব্লাস্ট ফার্নেসের মধ্যে এখানে ঘটনা যেটা হয়েছে সেটা হলো যে Fe2O3 কে কার্বন মনোক্সাইড দিয়ে রিডাকশন করার ফলে এই রিঅ্যাকশনটা হওয়ার কথা, ঠিক আছে। কিন্তু সায়েন্টিস্টরা যেটা দেখলো সেটা হলো যে এই ফার্নেস থেকে যে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে, সেই গ্যাসের মধ্যে কার্বন মনোক্সাইডও আছে, কার্বন ডাইঅক্সাইডও আছে। কার্বন ডাইঅক্সাইড কেন থাকবে? রিঅ্যাকশন যদি কমপ্লিট হয়ে যায়, এখানে 10 কেজি আয়রন অক্সাইড যদি থাকে, পুরোটা যদি আয়রনে কনভার্ট হয়, তাহলে পরে এখানে কার্বন মনোক্সাইড শুধু থাকার কথা, কার্বন মনোক্সাইড কনজিউম হয়ে যাবে। তাহলে কার্বন মনোক্সাইড কেন ফ্লু গ্যাসে থাকবে? কনক্লুশন যেটা তারা দাঁড় করালো যে ডেফিনেটলি রিঅ্যাকশন ইনকমপ্লিট থাকছে, তার মানে আয়রন অক্সাইড লস হচ্ছে, আয়রন অক্সাইড পুরোটা রিডিউস হচ্ছে না। কেন হচ্ছে না? বিকজ দিস ইজ এ ভার্টিক্যাল ফার্নেস। সুতরাং প্রবাবলি ভার্টিক্যাল ফার্নেসের হাইট বেশি নাই, হাইট কম আছে, যার কারণে রিঅ্যাকশন করার জন্য যে সময় লাগে এই জায়গার মধ্যে, সেই সময়টা পাচ্ছে না, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আগেই বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। সুতরাং তারা চিন্তা করলো ওকে, যেহেতু সময় কম আছে, ডেফিনেটলি এই জায়গা কম আছে, সুতরাং এটাকে আরো লম্বা করে দেওয়া। সো ফার্নেসটা লম্বা করে দেওয়া হলো, লম্বা করতে 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 এমন অবস্থা হলো 30 মিটার পর্যন্ত হাই করা হলো, তার মানে 100 ফুট বড় লম্বা করে ফেলা হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে যে ওখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হচ্ছেই, মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এটা বন্ধ করা পারছে না, 100% কার্বন ডাইঅক্সাইড কখনো হচ্ছে না। নাও আমরা এই থার্মোডাইনামিক্স অ্যাপ্লাই করে বুঝতে পারি যে এই ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন কখনো কমপ্লিট হয় না। আমরা জানি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে যেটা আছে সেটা হলো ইট ইজ এ ডাইনামিক ইকুইলিব্রিয়াম, তার মানে একটা পর্যায়ে যখন আসবে তখন রিঅ্যাকশন যতটুকু ডান দিকে যাবে ততটুকু বাইরে যাবে, তার মানে রিঅ্যাকশন টু অ্যান্ড ফ্রো করতে থাকে। সো ইট নেভার 100% কমপ্লিট হয় না, যার কারণেই অলওয়েজ কার্বন ডাইঅক্সাইড সিস্টেমের মধ্যে থেকে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে ডিসিশন গুলা বা আগেকার রং ডুইংস গুলা, এই যে এত পয়সা খরচ করে যে এক্সপেরিমেন্ট গুলো করা হয়েছে, আমরা যদি থার্মোডাইনামিক প্রিন্সিপাল যদি জানতাম তাহলে এই ধরনের এক্সপেরিমেন্ট কখনোই করা হতো না, ঠিক আছে। তো থার্মোডাইনামিক্স এই ধরনের জিনিস সম্বন্ধেও আমাদেরকে নলেজ দেয়। আরো কয়েকটা ইম্পর্টেন্ট ইউজ আছে, যেমন রিঅ্যাকশন কাইনেটিক্স, একটু আগে বলেছি যে 1 কেজি বি দিলে কত কেজি সি হবে, সেই সমস্ত হিসাব কিতাব, আর রিঅ্যাকশন আদৌ হবে কিনা সেটাও চিন্তা ভাবনা করা, সেটারও আনসার আমরা থার্মোডাইনামিক্স থেকে পেতে পারি। কলয়েড অ্যান্ড সারফেস কেমিস্ট্রি, এটা কেমিস্ট্রিতে খুব বেশি চলে, আমাদের সিরামিকের মধ্যে আরো বেশি চলে। মনে করো পোরাস সিরামিকের তোমরা নাম শুনেছো কিনা? আমরা নর্মালি সিরামিকের কোনো বডি যদি তৈরি করি, তা আমি চাই যত বেশি ডেন্সিটি হয়, যত ডেন্স হয়, 100% ডেন্সিটি পেতে চাই, ভিতরে যাতে কোনো পরোসিটি না থাকে, ঠিক আছে। তো 100% ডেন্স প্রোডাক্ট যদি পাই তাহলে পরে সিরামিকের প্রপার্টি বেস্ট হবে।
পরাস সিরামিক বলে একটা সিরামিক যেটা মনে করো ফিল্টার হিসেবে কাজ করবে। আমি পানি ঢালবো, এই পরাসিটি দিয়ে পানিটা বেরিয়ে যাবে, বিভিন্ন ধরনের ডিফেক্টস ইনক্লুশনস উপরে থেকে যাবে। এই পোরাস সিরামিক পাওয়ার জন্য যেটা করা হয় যে পলিমার, লিকুইড পলিমারের মধ্যে সিরামিক পার্টিকেল দিয়ে ভালো মতো মিশাইয়া এটাকে সলিডিফাই করা হয়। সলিড হলে পরে তারপরে এটা বার্ন করা হয়, সিরামিক গুলো পলিমার গুলো বার্ন হয়ে চলে যাবে এবং ওখানে পরাসিটি ডেভেলপ করবে, আর সিরামিক গুলো সলিড হয়ে আলটিমেটলি একটা সিরামিক প্রোডাক্ট হবে। দিস ইজ কল্ড পোরাস সিরামিক। এখন এই যে পলিমারের মধ্যে সিরামিক পাউডার গুলো দিলা, এই সিরামিক পাউডার গুলো এটা কি অবস্থা হবে? এটা কি উপরেই জাস্ট থেকে যাবে, নাকি এটা নিচে পড়ে যাবে বিকজ অফ ডেন্সিটি, নাকি বিকজ অফ ইউনিফর্মলি সাসপেন্ডেড হবে? ঠিক আছে, সো এটা দিস ইজ কল্ড কলয়েড কেমিস্ট্রি, কলয়েডাল কেমিস্ট্রি। এবং এটা ভিতরে যদি হোমোজিনিয়াসলি সাসপেনশনে থাকে তার ব্যবস্থা করতে হবে। সারফেস কেমিস্ট্রি, এটা সারফেসটা কেমন, ভিতরের থেকে সারফেসের প্রপার্টি কেমন। তো এই ধরনের যে সমস্ত সায়েন্স যেটা আছে এটা থার্মোডাইনামিক্স করবে। মেটাল এক্সট্রাকশন এন্ড রিফাইনিং প্রসেস, আমি শুধু একটা এক্সাম্পল দেই। গোল্ডের কথা তোমরা জানো, গোল্ড একটা কি বলে এটাকে, কি ধরনের ফর্ম গোল্ড? এটা সাধারণত পিওর ফর্মে থাকে, রিঅ্যাকশন করে একটা নোবেল মেটাল। গোল্ড ইজ এ নোবেল মেটাল, সাধারণত এটা পিওর ফর্মে থাকে, রিঅ্যাকশন করে না। তো আগে সেই জন্য আগেকার দিনে নাগেট পাওয়া যেত, পিওর গোল্ডের ছোট ছোট টুকরা পাওয়া যেত। তোমরা ওয়েস্টার্ন ফিল্ম যদি দেখো, ওয়েস্টার্ন ফিল্মে দেখবে যে ওই পানির থেকে টার্নির মাধ্যমে নিয়ে ওটাকে এরকম করে শেক করতো এবং উপরে গোল্ডের নাগেট পেত এবং সেটা তারা নিয়ে বাজারে বেচতো। সো গোল্ড মাইনের কাছাকাছি কোনো একটা জায়গায় এই সমস্ত জিনিসগুলো বেশি বেশি থাকতো। তো এখন গোল্ড যেটা মাইনে যা আছে অলমোস্ট শেষ হয়ে গেছে, আমরা এটা তুলে ফেলেছি। ঠিক আছে, সুতরাং মাইনিং করে এখন গোল্ড পাওয়া যায় না। এখন গোল্ড পাওয়ার জন্য সেই জন্য কোথায় যেতে হবে? সোর্স হলো সমুদ্র। সমুদ্রের মধ্যে যে গোল্ড ডিজলভ হয়ে পানির মাধ্যমে ইয়ে থেকে পাহাড় থেকে যে ডিজলভ হয়ে চলে গেছে সমুদ্রে যে মিশছে, সেই সমুদ্রে পানির থেকে গোল্ড কি করে বের করা যায়। এবং এটার জন্য এই মেটাল এক্সট্রাকশন বলে একটা এক্সট্রাকটিভ মেটালার্জি, সায়েন্সের মেটালার্জির আরেকটা ইম্পর্টেন্ট একটা ব্রাঞ্চ, ইট ইজ কল্ড এক্সট্রাকটিভ মেটালার্জি। এই এক্সট্রাকটিভ মেটালার্জিতে একটা প্রসেস আছে হুইচ ইজ কল্ড লিচিং। সো লিকুইড থেকে কি করে মেটাল এক্সট্রাক্ট করা যায়। সো অল দি প্রসেস বিহাইন্ড হলো থার্মোডাইনামিক্স। সুতরাং আমরা থার্মোডাইনামিক্স অ্যাপ্লাই করে মেটাল এক্সট্রাক্ট করতে পারি, কত বেশি বেশি মেটাল এক্সট্রাক্ট করতে পারি এবং কত নতুন প্রসেস ডেভেলপ করে নতুন সোর্স থেকে মেটাল এক্সট্রাক্ট করতে পারি। So this is another very important application. Lastly but not least, this is called phase equilibrium, phase diagram and transformation. তার মানে আমরা প্রপার্টি ম্যাটেরিয়াল ডিপেন্ড করে স্ট্রাকচারের উপরে, এবং স্ট্রাকচারটা এক একটা ফেজে এক একটা স্ট্রাকচার থাকে। সুতরাং এই কোন ফেজটা কখন পাওয়া যায়, ফেজটা কিভাবে চেঞ্জ করা যায়, আমরা ম্যাটেরিয়ালের প্রপার্টি যদি চেঞ্জ করতে চাই তাহলে স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, কখন স্ট্রাকচার চেঞ্জ করা যায়, একটা স্ট্রাকচার চেঞ্জ করে আরেকটা কি হবে, এই সব কিছু ডিপেন্ড করে ফেজ ডায়াগ্রামের উপরে। এবং ফেজ ডায়াগ্রামটা তৈরি করতে গেলে পরে বিহাইন্ডে যে সায়েন্স আছে সেটা হলো থার্মোডাইনামিক্স। সো দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন অফ থার্মোডাইনামিক্স। তুমি যেখানে যাবা সেখানে থার্মোডাইনামিক্স অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, লিমিটেশনস যদি কনসিডার করি তাহলে বিকজ ইট ইজ ভেরি সিম্পল, আমরা বলেছি থার্মোডাইনামিক্স এক্সট্রিমলি সিম্পল অ্যান্ড জেনারেল, হাতে গোনা কয়েকটা ফর্মুলা দিয়ে তৈরি করা হয়েছে, যার কারণে অনেক কিছু এক্সপ্লেইন করতে পারে না। থার্মোডাইনামিক্স কখনো এক্সপ্লেইন করতে পারে না। এটা আমরা ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের কথা বলেছি যে এখানে টাইম ইজ নট এ ভেরিয়েবল, যার কারণে সে এক্সপ্লেইন করতে পারে না। এক্সপ্লেইন করতে গেলে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স লাগবে। সো দিস ইজ another limitation, যে it cannot explain why changes has occurred, when the change will occur. ঠিক আছে, consider only initial and final state of a system. যেমন একটা সিস্টেম মনে করো এখানে ছিল, পরবর্তী পর্যায়ে একটা প্রসেসের কারণে সে চেঞ্জ হয়ে এখানে আসলো। আমরা শুধু রিপিট করে যে at one condition এখানে ছিল, at another condition এখানে ছিল, ইনিশিয়ালি এখানে ছিল, ফাইনালি এখানে ছিল, মাঝখানে কি হয়েছে সে জানে না। ঠিক আছে, আমরা cannot tell you that. ঠিক আছে, সে শুধু প্রথম স্টেজে, তার মানে P1 কন্ডিশন 1 এ প্রেসার এত ছিল, কন্ডিশন 2 তে প্রেসার এত, দ্যাটস ইট। কিভাবে চেঞ্জ হয়েছে থার্মোডাইনামিক্স উইল নট টেল ইউ। ঠিক আছে, সো এটা একটা লিমিটেশন। প্রোভাইড নো ইনফরমেশন অ্যাবাউট মেকানিজম, কিভাবে চেঞ্জ হয়েছে সেটা বলে না, এবং কবে চেঞ্জ হবে সেটা সম্বন্ধে সে বলে না, যেহেতু এখানে টাইম ইজ নট এ ভেরিয়েবল। ঠিক আছে, অ্যাপ্লিকেবল অনলি টু ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। থার্মোডাইনামিক্স আমরা বলছি কেবলমাত্র সিস্টেম অ্যাজ এ হোল, আমরা বলছি যে কলমের পুরো জিনিসটা নিয়ে সে ডিল করে, কলমের ভিতরে যে অ্যাটম আছে সেগুলো নিয়ে ডিল করে না। এটা কে ডিল করে? এটা ডিল করে হলো স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স। আমরা ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স নিয়ে পড়ছি, আমরা বলি। ঠিক আছে, সো মাইক্রোস্কোপিক প্রপার্টি নিয়ে, মাইক্রোস্কোপিক সিস্টেম নিয়ে থার্মোডাইনামিক্স কখনো আলাপ করবে না। ওকে, এখন এই অ্যাপ্রোচ নিয়ে একটু কথা বলি। সেটা হলো, ফর এ বিগিনার থার্মোডাইনামিক্স কুড বি এ কনফিউজিং সাবজেক্ট। It really is, because
It is full of hard words, signs, and numbers and equations. Not very entertaining and or understandable looking. এটা তোমাদের কাছে অ্যাপারেন্ট মনে হতে পারে, ঠিক আছে? সো এর ভিতরে প্রচুর ইকুয়েশন আছে, ঠিক আছে, অনেক টার্মিনোলজি আছে। সো অ্যাপারেন্টলি তুমি কনফিউজড হতে পারো, কিন্তু এটা একটা উল্টা একটা যুক্তি দাঁড় করা যেতে পারে যে থার্মোডাইনামিক্স এটা অনেক জায়গায় অ্যাপ্লাই করা যায়, যার জন্য এটাকে কম্পার্টমেন্টালাইজ করা যায়। কম্পার্টমেন্টাল মানে কি, একটা গ্রুপে ফেলা যায়। তুমি অনেক ইকুয়েশন তোমার, এত ইকুয়েশন তোমার হয়তো মনে থাকবে না এট গ্ল্যান্স, কিন্তু যখন তুমি একটা অ্যাপ্লিকেশন নিয়ে আলাপ করবা তখন সাথে সাথে ওই অ্যাপ্লিকেশন রিলেটেড ইকুয়েশন গুলো তোমার জানলেই চলবে, বাকি জিনিস না জানলেও তোমার চলবে। এটাকে বলে কম্পার্টমেন্টালাইজ, মানে একটা গ্রুপে ফেলা, ঠিক আছে? সো ওই গ্রুপের ইকুয়েশন তোমার জানলেই চলবে। সো যার কারণে যদিও আমরা অনেক ইকুয়েশন শিখবো, কিন্তু এটাকে গ্রুপে ফেললে পরে ব্যাপারটা ভেরি সিম্পল হবে। এবং আরেকটা জিনিস হলো, সব ইকুয়েশন তোমার না জানলেও চলবে, হাতে গোনা কয়েকটা ইকুয়েশন তুমি যদি জানো তাহলেই চলবে, তুমি ইকুয়েশন বানাতে পারবো ওই অ্যাপ্লিকেশনে। এটা এই কারণে যেহেতু ভেরি সিম্পল সেই জন্য বলা হচ্ছে এটা ইকুয়েশন গুলো ভেরি সিম্পল, যার কারণে you can build up equation if you know the process. It must be digested slowly. তোমাদের ওয়ার্নিং দিচ্ছি, গত সেমিস্টারে খুব সম্ভব 3 জন A+ পেয়েছে, ঠিক আছে? তো তোমাদের 60 জন ছেলের মধ্যে হয়তো এরকম 2 জন 3 জন A+ পাবা, এবং হয়তো 10-15 জন ফেল করবা, ঠিক আছে? কিন্তু ওয়ার্নিং যেটা সেটা হলো, ইট মাস্ট বি ডাইজেস্টেড স্লোলি, প্লিজ ট্রাই টু কিপ আপ অ্যাট ওয়ার্ক অ্যাট কনস্ট্যান্ট। অন্য কোনো সাবজেক্ট যদি নাও পড়ো, আমি সেই সময় সাবজেক্ট নিয়ে কথা বলবো না, আমি শুধু এই সাবজেক্ট নিয়ে বলি যে তোমাকে এইটা রেগুলার পড়তেই হবে তুমি যদি পাস করতে চাও, ঠিক আছে? এটা যদি তুমি গত ক্লাসটা না পড়ো, আজকের ক্লাস তুমি জানবা না, কারণ এটা কন্টিনিউয়াসলি ইকুয়েশন ডেভেলপ হচ্ছে, গ্র্যাজুয়ালি ডেভেলপ হচ্ছে। সো আগেরটা না পড়লে পরেরটা বুঝবা না, ঠিক আছে? সো ক্র্যামিং ফর অ্যান এক্সাম অর প্রিপারেটরি ইজ ইউজুয়ালি রেসিপি ফর পারফরম্যান্স। তুমি মনে করো যে এই পিএল এর আগে যে সময়টা পাবা, সেই সময়ের মধ্যে তুমি সব লেকচার নোট গ্যাদার করবা, গ্যাদার করে পড়া শুরু করবা, সরি, এটা হবে না, ঠিক আছে? এটা যদি করো ডিজাস্টার উইল হ্যাপেন। সেই জন্য আমার সাজেশন থাকবে যে প্রতিদিন প্রতি লেকচারে, বেশিক্ষণ পড়ানো হয় না, 50 মিনিটে হয়তো এই 25-30 পাতা, বেশি লেকচার থাকবে না, তুমি জাস্ট প্রতিদিন জাস্ট এটা ফলো করবা। এটা জাস্ট 1 ঘন্টা ম্যাক্সিমাম, শোয়ার আগে 1 ঘন্টা দেখে নেবা, তাহলে পরে চলবে, আর কিছু করতে হবে না, ঠিক আছে? কিন্তু এভরিডে তোমাকে পড়তে হবে। যদি এভরিডে না পড়ো তাহলে পরে ইউ উইল নট, ওকে, পাসের কথা না বললাম, তুমি বেটার রেজাল্ট পাবা না, ঠিক আছে? ভালো রেজাল্ট পাবা না। এবং এটা 1 নম্বর ভেরি ইজি, 2 নম্বর ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে? যদি না বুঝো, এখানে এখানে মুখস্থের কিচ্ছু নাই, মুখস্থের নাথিং। 3-4টা ইকুয়েশন শুধু মুখস্থ করতে হবে, এবং আমি বলবো তোমাকে 3-4টা ইকুয়েশন, কোন 3-4টা ইকুয়েশন মুখস্থ করলেই চলবে, বাকি সবগুলো তোমাকে পয়দা করতে হবে, এবং এগুলো কিভাবে করতে হয় সেই নিয়মটা তোমাকে শিখিয়ে দেওয়া হবে। যার কারণে এটা বোঝার সাবজেক্ট, এটা মুখস্থের সাবজেক্ট না, এবং এটা তোমাকে রেগুলারলি পড়তে হবে, রেগুলারলি পড়তে হবে, না হলে আবার বলতেছি রেগুলার পড়তে হবে। এবং তোমার বই আছে অ্যাভেলেবল, ঠিক আছে? আমাদের ডিপার্টমেন্টে কিছু বই আছে, গত বছরের জন্য তৈরি করা হয়েছিল, নেয়নি, সেগুলা কিছু আছে। আর যদি কেউ আরো বই লাগে আমাকে বললে পরে আমি তৈরি করে দেব। ওকে, সো ইউ হ্যাভ বিন ওয়ার্নড, এটা আগে থেকে তোমাকে সতর্ক করে দিলাম, এই সাবজেক্টের ব্যাপারে যত্নবান হবা। কোর্স অবজেক্টিভ কি, এখানে যদি আমরা দেখি, আমাদের কাছে একটু সময় আছে, আর বেশি সময় লাগবে না। এই কোর্সের মূল উদ্দেশ্য হলো টু টিচ স্টুডেন্ট দ্য নেচার অ্যান্ড বেসিস অফ লজ অফ থার্মোডাইনামিক্স and when and how to apply the laws of thermodynamics to material system, ঠিক আছে? কোর্স অবজেক্টিভ বেসিক্যালি আমার জিনিস, ঠিক আছে? আমি তোমাদেরকে কি শেখাবো সেটা হলো অবজেক্টিভে থাকে। সো আমি তোমাদেরকে লজ অফ থার্মোডাইনামিক্স, 3টা লজ অফ থার্মোডাইনামিক্স আছে, 3টা বা 4টা, সেটা আমি তোমাদের শেখাবো, এবং এটা কোথায় অ্যাপ্লাই, কখন অ্যাপ্লাই করা হয় সেটা তোমাদের বলবো। To teach student how to calculate change in thermodynamic variable, this is most important, ঠিক আছে? একটা অঙ্ক করতে গেলে পরে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেগুলো শুনেছো, একটা জিনিস বের করতে বলবে, কিছু ডাটা দেওয়া থাকবে, ঠিক আছে? তো ওই ডাটা থেকে এই যেটা বের করতে পারবে সেটার ইকুয়েশন যেটা আছে সেটা কোনো কোনো সময় জানা আছে, কোনো কোনো জানা নাই, ঠিক আছে? যেমন প্রেসার এবং ভলিউম যদি জানি, টেম্পারেচার বের করতে পারবো, ফিজিক্যালি এনআরটি, সেটা ফলো করে, এটা তুমি জানো। কিন্তু এমন কতগুলি ইকুয়েশন আছে যেগুলো তুমি তোমার মাথায় ঢুকবে না, ঠিক আছে? সুতরাং তখন কি করে এই ইকুয়েশনটা তৈরি করা যায় সেটা তোমাকে শিখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে রিলেশনটা সেটা কি করে বের করে সেটা শেখানো হবে, ঠিক আছে? সো এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো টু স্টুডেন্ট দ্য কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম একটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন থার্মোডাইনামিক্স।
ইকুইলিব্রিয়াম কাকে বলে, কত ধরনের ইকুইলিব্রিয়াম আছে, ইকুইলিব্রিয়াম পাওয়ার শর্ত কি সেটা শেখানো হবে, বিভিন্ন কন্ডিশনে ইকুইলিব্রিয়ামের শর্ত কি সেটা তোমাদেরকে এখানে শেখানো হবে। টু স্টুডেন্ট অ্যাবাউট ইম্পর্টেন্ট স্ট্রাকচার এন্ড ইন্টারপ্রিটেশন ফেজ ডায়াগ্রাম। Again, phase diagram একটা another vital tool to material scientist. So phase diagram কাকে বলে, এটার ইম্পর্টেন্সটা কি, এর পিছনে থার্মোডাইনামিক্সে কি কাজ, সেই জিনিসটা তোমাকে এখানে দেখানো হবে। And finally, so এই চারটা হলো বেসিক্যালি ফার্স্ট পার্ট, ঠিক আছে, এগুলো হলো থিওরি। আর এই 5 নম্বর পার্টে হলো অ্যাপ্লিকেশন, ঠিক আছে। সো অ্যাপ্লিকেশনে কয়েকটা ফিল্ড আছে, যেমন আইডিয়াল গ্যাস আছে, সলিউশন আছে, রিঅ্যাকটিভ সিস্টেম আছে, ইন্টারফেস আছে, আরেকটা আছে হলো ইলেকট্রোকেমিস্ট্রি। তো এই 5টা ফিল্ডের মধ্যে কি করে থার্মোডাইনামিক্স অ্যাপ্লাই করে সেগুলো 5 নম্বরের মধ্যে আছে। তো এই হলো ওভারঅল থার্মোডাইনামিক্স এর অবজেক্টিভ। আর তোমার জন্য যেটা তোমাকে যেটা শিখতেই হবে, যেটা করতে হতে হবে, সেটা হলো 1 নম্বর, এক্সপ্লেইন থার্মোডাইনামিক টার্মিনোলজি এন্ড প্রিন্সিপল টু সলভ কমপ্লেক্স প্রবলেম। থার্মোডাইনামিক্সে যে সমস্ত টার্মিনোলজি আছে সেগুলো যাতে তুমি এক্সপ্লেইন করতে পারো সেটা তোমাকে জানতে হতে হবে, ঠিক আছে। এবং এটা কগনিশন লেভেল 3 এর মধ্যে আছে, অ্যাপ্লাই, ঠিক আছে। ডেভেলপ থার্মোডাইনামিক রিলেশন, এটা হলো কগনিশন লেভেল 4, তার মানে যে ইকুয়েশন কিভাবে তৈরি করতে হয় একটু আগে বললাম, এইটা তোমাকে পারতে হতে হবে, ঠিক আছে। Examine the condition for phase equilibrium, chemical equilibrium. So একটা ইকুইলিব্রিয়াম মেইনটেইন করতে গেলে কি শর্ত আছে, সেই শর্ত কি করে এস্টাবলিশ করা যায়, সেই জিনিসগুলো হলো এখানে। সো এক্সামিনেশন আছে, সো কগনিশন লেভেল 5 আছে। সো এটা তোমাকে পারতে হতে হবে। এন্ড অ্যাপ্লাই থার্মোডাইনামিক্স এর বিভিন্ন যে কয়েকটা ফিল্ড যেটা বলেছিলাম, আইডিয়াল গ্যাস, সলিউশন, রিঅ্যাকটিভ সিস্টেম, ইন্টারফেস, এর মধ্যে এখানে থার্মোডাইনামিক প্রিন্সিপল কি করে অ্যাপ্লাই করা যায় সেই জিনিসটা তোমাকে শিখতে হবে, ঠিক আছে। এটা কগনিশন লেভেল 3 যেহেতু অ্যাপ্লাই আছে। তো এই হলো 4 আউটকাম অফ দিস কোর্স, যেগুলা তোমাকে জানতে হতে হবে। এই প্রত্যেকটা এই 4টা কন্ডিশনই আমি বিভিন্ন ক্লাস টেস্ট অথবা অথবা ফাইনাল পরীক্ষার মাধ্যমে তোমাকে জাজ করা হবে, ঠিক আছে। সিলেবাস যদি দেখি, সো দিস ইজ দ্য সিলেবাস। ইন্ট্রোডাকশন যেটা আজকে হয়ে গেল, নেক্সট ক্লাস থেকে আমরা দেখবো স্ট্রাকচার অফ থার্মোডাইনামিক্স, তারপরে লজ অফ থার্মোডাইনামিক্স আছে, থার্মোডাইনামিক ভেরিয়েবল এন্ড রিলেশন, যেখানে এই ইকুয়েশন গুলো কিভাবে তৈরি করা হয় সেটা শেখানো হবে। তারপরে আছে ইকুইলিব্রিয়াম ইন থার্মোডাইনামিক্স, ইকুইলিব্রিয়াম কাকে বলে, কত প্রকার, কিভাবে ইকুইলিব্রিয়াম মেইনটেইন করে, এটসেট্রা। সো এই 4টা মূলত, এটাকেও যদি ধরি বা এটা যদি বাদ দিই, তাহলে দিস 4 আর দ্য বেসিক প্রিন্সিপলস ডেভেলপিং স্টেজ। এবং এই প্রিন্সিপল ডেভেলপ করার পরে আমরা একটা রিভিউ ক্লাস দেবো এবং পরবর্তী পর্যায়ে অ্যাপ্লিকেশন দেখবো, ফেজ ডায়াগ্রামের মধ্যে অ্যাপ্লিকেশন, সলিউশনের মধ্যে অ্যাপ্লিকেশন, রিঅ্যাকটিভ সিস্টেমের অ্যাপ্লিকেশন, ইলেকট্রোকেমিস্ট্রিতে অ্যাপ্লিকেশন এবং ইন্টারফেসের অ্যাপ্লিকেশন। সো এই 5টা ফিল্ডে থার্মোডাইনামিক্স কি করে অ্যাপ্লাই করে সেটা দেখবো, এবং ফাইনালি আরেকটা রিভিউ ক্লাস হবে। সো এই হলো ব্রিফ লেকচার ফরম্যাট। যদিও এখানে 41-42 দেওয়া আছে, এখন এই সেমিস্টার যেহেতু 13 সপ্তাহে হবে, তো 3-4-39, তো এটাকে আমরা স্কুইজ করে 35-36টা ক্লাসের মধ্যে সারার চেষ্টা করব। রেফারেন্স বই হিসাবে 2021 সালের যে বইটা আছে সেটা আমি এখনো তৈরি করি নাই, কারণ আগের বইটাই ফলো করতে হবে। তার মধ্যে ইলেকট্রোকেমিস্ট্রির জন্য আমি আলাদা নোট দেবো তোমাদের, ঠিক আছে। অনেক রেফারেন্স বুক আছে, তার মধ্যে গ্যাসকেলে বইটা অনেক পপুলার একটা বই, ঠিক আছে, পুরোনো একটা বই, এটা তুমি ডাউনলোড করতে পারবা 4th এডিশনটা। রেগুনের একটা বই, এটাও ডাউনলোড করা যায়, এটাও একদম সিম্পল ভাষায় এটা বলেছে। এন্ড উপাধ্যায় এন্ড দোবের বই, এটা পাওয়া যায় না খুব একটা, এটা নিউ মার্কেট থেকে আমি কিনেছিলাম, এখন পাওয়া যায় কিনা আমি জানি না, ইন্টারনেটে আমি দেখি নাই। প্রবলেমস ইন ম্যাথমেটিক্স, থার্মোডাইনামিক্স এন্ড কাইনেটিক্স, ভেরি সিম্পল ওয়েতে অনেক অঙ্ক করে দেওয়া আছে, এবং কিছু অঙ্ক করতেও মানে প্রবলেম শিটও আছে। সো এটা যদি খুঁজে পাও তুমি এখান থেকে অঙ্কে প্র্যাকটিস করতে পারবা। তো দিস ইজ দ্য রেফারেন্স বুক। এছাড়াও আরো প্রচুর রেফারেন্স বই আছে, ইউ ক্যান সি। আমি তো ক্লাস নোট দিবই, এবং পার্টিকুলারলি আমি আমার বইটাই ফলো করব। সো এই বইটার খুব সময় 15টার মতো কপি ডিপার্টমেন্টে আছে। ডিপার্টমেন্টে তার সাহেবকে খুব সময় 215 টাকা ফটোকপি খরচ, সেটা দিলে পরে তোমরা এটা পেয়ে যাবা। আর কেউ যদি পেতে চাও তাহলে আমাকে জানালে আমি রিকোয়ার্ড অ্যামাউন্ট আবার ফটোকপি করে তোমাকে দেওয়ার ব্যবস্থা করব। তো এই হলো আমাদের আজকেরই। আগামী ক্লাস থেকে আমরা স্ট্রাকচার অফ থার্মোডাইনামিক্স দেখবো, যেখানে আমরা দুটো টপিক ইন্ট্রোডিউস করবো, যেটা হলো সিস্টেম এবং ভেরিয়েবল। থার্মোডাইনামিক সিস্টেম কাকে বলে, থার্মোডাইনামিক ভেরিয়েবল কাকে বলে, সেটা নিয়ে আমরা আলাপ করব। সো যদি শেয়ার স্টপ করি, সো এনি কোয়েশ্চেন্স বলো।
আমি স্ট্রংলি রেকমেন্ড করব, যেহেতু এটা একটা বেসিক কোর্স, অনেক কিছুই তোমার বুঝবা না, সুতরাং যদি এরকম ভাবে চুপচাপ বসে থাকো তাহলে পরে তোমারও ক্ষতি, তোমার কলিগেরও ক্ষতি, ঠিক আছে? সেই জন্য আমি স্ট্রংলি রেকমেন্ড করব আমার সাথে থাকা, ঠিক আছে? কোনো কিছু না বুঝলে সাথে সাথে জিজ্ঞেস করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এতে তুমি যেমন ক্লারিফাই হবা, তোমার কলিগও ক্লারিফাই হবে, কারণ সেও হয়তো এই জিনিসটা জানে না। তোমরা একই লেভেলে আছো, সুতরাং তুমি জানবা না, আরেকজনে জানবে, সেটা তো হতে পারে না, তাই না? হয়তো তোমার মনে যেটা মনে হয়েছে, অনেকেরই সেটা মনে হয়েছে, কিন্তু সেটা বলতে সাহস পাচ্ছে না। সাহস শব্দটা আমি এখানে ইউজ করব না, সাহস বলে কিছু নেই, ঠিক আছে? তোমাকে আগিয়ে আসতে হবে। আমি এখান থেকে তোমাকে পিটাবো না, বা ক্লাসে 2 সপ্তাহ পরে ক্লাস হবে সেখানেও আমি পিটাবো না। So you can ask any kind of questions, এবং এটা তোমার সাথেই করতে হবে, বিকজ ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু অবটেইন অর অ্যাচিভ দ্য কোর্স আউটকাম, ঠিক আছে? তুমি যদি কোর্স আউটকাম না করতে পারো, তাহলে করে তুমি এই প্রোগ্রামটা সাকসেসফুল হবে না। স্যার, ইয়েস স্যার আমি অ্যাকচুয়ালি গতকালকে আপনি তো টিমসে স্লাইডটা দিয়ে দিয়েছেন, তো ডাউনলোড করে একটু দেখার চেষ্টা করেছিলাম, একটু দেখছিলাম। তো স্যার ওই পিডিএফটা যেটা মানে আমার মনে হলো ফন্ট গুলো একটু কিরকম জানি পড়তে সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমি ফর্ম চেঞ্জ করে দেবো। ওকে, স্যার, আমি একটা স্পেশাল অন্য একটা ফন্ট ইউজ করেছিলাম, ফর্মটা দেখতে আমার কাছে ভালো লেগেছে, কিন্তু আমিও বুঝতে পারছি যে ফর্মটা এই যে এখানেও ইউজ করেছি, আমি এটা পরে ক্লাসগুলো থেকে বদলে দিই। তাইলে আর কি একটু আমাদের দেখতে সুবিধা হয়। ঠিক আছে ঠিক আছে, আমি এরিয়াল ন্যারো ইউজ করি, আমি এরিয়াল ন্যারোটা ইউজ করবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি স্ট্রংলি রেকমেন্ড করব, সেটা হলো যে ক্লাসের আগে লেকচার নোটটা দেখে এসো। মানে থার্মোডাইনামিক্স নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, যদিও আলটিমেটলি ছেলেরা খারাপ করে বিকজ তারা পড়াশোনা করে না, ঠিক আছে? এছাড়া আমার আর কোনো যুক্তি নেই, ঠিক আছে? থার্মোডাইনামিক্স এমন কোনো কঠিন কিছু না, ইট ইজ এ বেসিক কোর্স, তোমাকে এটা জানতে হবে, কারণ তুমি যদি আলটিমেটলি আন্ডারগ্রাজুয়েট শেষ করার পর তুমি বাইরে গেলা, আমেরিকা গেলা পড়তে, ঠিক আছে, মাস্টার্স করতে গেলা, ওকে, যে কারণে তুমি যাও না কেন, পিএইচডি করবা, এক্সেট্রা, মাস্টার্স করতে গেলে পরে ওখানে তোমাকে অ্যাডভান্স থার্মোডাইনামিক্স পড়তে হবে, ইট ইজ এ কোর কোর্স, ঠিক আছে? তোমাকে পড়তেই হবে থার্মোডাইনামিক্স। ওই থার্মোডাইনামিক্স আর এই থার্মোডাইনামিক্স মধ্যে আকাশ পাতাল পার্থক্য। দ্যাট ওয়াজ অ্যাডভান্স থার্মোডাইনামিক্স, এবং এই থার্মোডাইনামিক্সটা তোমার জন্য অনেক অনেক হেল্প হবে। আমি মানে অনেক আমাদের ছাত্রদের পেয়েছি যে স্যার আপনার বইটা অনেক কাজে লেগেছে, বিকজ আন্ডার গ্রাজুয়েটটা প্রয়োজন, ঠিক আছে? কারণ ওখানে থার্মোডাইনামিক্স পাস না করলে পরে তুমি তো পাস করতে পারবে না, তখন এই মানে আন্ডার গ্রাজুয়েট লেভেল থার্মোডাইনামিক্সটা কাজে লাগবে, ঠিক আছে? সুতরাং যারা পার্টিকুলারলি হায়ার স্টাডি করবা, যারা হায়ার স্টাডি করবা না তাদের বেলায় কিছু করার নেই, কোনো রকমে পাস করে যাও, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? যারা হায়ার স্টাডি করবা তাদের জন্য এই সাবজেক্টটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট। আরেকটা সাবজেক্ট আসবে একটু আগামী সেমিস্টারে, যেটা হলো ফেজ ডায়াগ্রাম ট্রান্সফরমেশন। এই দুইটা সাবজেক্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুমি যে ফিল্ডে যাও, তুমি মেকানিক্যাল মেটালজি পড়ো, বা তুমি ওকে ন্যানো মেটেরিয়ালস নিয়ে তুমি পড়ো, থিন ফিল্ম নিয়ে পড়ো, যা পড়ো, তার জন্য স্পেশাল আছে, সেগুলো ডিফারেন্ট জিনিস, কিন্তু এই দুইটা হলো বেসিক, ঠিক আছে? একজন ম্যাটেরিয়াল সায়েন্টিস্টের ফেজ ডায়াগ্রাম ট্রান্সফরমেশন পড়তে হবে এবং থার্মোডাইনামিক্স জানতে হবে, এবং কারণ থার্মোডাইনামিক্স আমি এখানে যে সমস্ত ফিল্ড বললাম, এগুলো কয়েকটা ফিল্ড বললাম, সব জায়গার বিহাইন্ড দ্য সিন থার্মোডাইনামিক্স কাজ করে, যার জন্য থার্মোডাইনামিক্স ইজ এ কোর কোর্স। যে ইউনিভার্সিটিতে যাও, ম্যাটেরিয়ালসের যে সাবজেক্টই পড়ো, থার্মোডাইনামিক্স ইজ এ কোর্স, তোমাকে এটা পড়তেই হবে, মাস্টার্সে এই কোর্সটা পড়তেই হবে। সেই জন্য যারা অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করবা তারা থার্মোডাইনামিক্সটা ভালো করে বুঝে যাও, ঠিক আছে? বুঝে যাও, এবং আমি বললাম যে ভেরি ইজি, শুধুমাত্র তোমাকে ডেইলি পড়াটা ডেইলি করতে হবে, তাইলে তুমি সিকোয়েন্সটা বুঝবা। সিকোয়েন্স যদি না বুঝো, মাঝখানে যদি ঢোকো, তাহলে বুঝবা না, তাহলে তুমি অথৈ সাগরে পড়বা। আবার বারবার বলতেছি একই কথা, তুমি মাঝখান থেকে যদি ঢুকো অথৈ সাগরে পড়বা। সেই জন্য তুমি প্রথম দিকে পড়ো, ঠিক আছে? প্রথম দিকে পড়ো, চ্যাপ্টার 2টা তুমি ভালো মতো বুঝবা, চ্যাপ্টার 3টা ভালো মতো বুঝবা, চ্যাপ্টার 4 ভালো মতো বুঝবা। এগুলো হলো মূল কথা, প্রিন্সিপাল যেটা আছে সেই প্রিন্সিপালটা মূল কথা। সুতরাং এই 5টা চ্যাপ্টার তোমাকে ভালো মতো বুঝতে হবে, তারপরে তো অ্যাপ্লিকেশন,
তুমি যে ফিল্ডে মাস্টার্স করবা তার জন্য স্পেশালাইজ, তুমি সলিউশনের ফিল্ডে পড়াশোনা করবা, সলিউশনের জন্য যে সমস্ত পার্টিকুলার জায়গাটা সেই জায়গায় থার্মোডাইনামিক্সটা কাজে লাগবে, অন্য জায়গায় তোমার লাগবে না। তুমি ন্যানো টেকনোলজিতে কাজ করবা, ন্যানো মেটেরিয়ালে কাজ করবা, শুধু সার্ফেস নিয়ে যে থার্মোডাইনামিক্সটা আছে শুধু সেইটুকু অ্যাপ্লাই হবে, সলিউশনের তোমার দরকার নাই, ঠিক আছে? কেমিক্যাল কাইনেটিক্স তোমার দরকার নাই, ঠিক আছে? সো অ্যাপ্লিকেশনের বেলায় তুমি ছোট হয়ে যাচ্ছ, স্কুইজ হয়ে যাচ্ছ, কিন্তু প্রথম 5টা চ্যাপ্টার তুমি ভালো মতো বুঝবো, ঠিক আছে? এই 5টা চ্যাপ্টার যদি ভালো মতো তুমি বুঝো তাহলে থার্মোডাইনামিক্স নিয়ে তোমার কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো আমি রিকোয়েস্ট করবো যে একটু রেগুলার হও, প্রতিদিন পড়ো। তুমি সারাদিন ঘুরে ঘুরে বেড়ালা, কি কাজ করলা, ইটস আপ টু ইউ, ঠিক আছে? রাত্রে তুমি ফেসবুকিং করো, ফেসবুকিং করার আগে বা ফেসবুকিং করার শেষে শোয়ার আগে তুমি জাস্ট 1 ঘন্টা যে ক্লাস নোট ছিল তোমার মোবাইলের মধ্যে আছে, জাস্ট মোবাইলের মধ্যে ক্লাস নোটটা বের করে একটু নজর বলো, ঠিক আছে? নট ইভেন তোমার বইও পড়তে হবে, নট নেসেসারি, ঠিক আছে? বই তুমি যদি কোনো না বুঝো তাহলে তুমি বই তুমি দেখতে পারো, তুমি জাস্ট ক্লাস নোটটাই তুমি নজর বলে তুমি জাস্ট এই টার্মিনোলজিগুলোর সম্বন্ধে তুমি ফ্যামিলিয়ারাইজ হও, ঠিক আছে? যাতে করে পরে ক্লাসে ওই টার্মিনোলজি এটা কি বলছে, এটা মানে কি জানি না তো, সেটা যেন না হয়, ঠিক আছে? কারণ তোমাকে প্রথম চ্যাপ্টারে, চ্যাপ্টার 2 যেটা বলতেছি, বা ইভেন চ্যাপ্টার 5 পর্যন্ত তোমাকে নতুন নতুন টার্মিনোলজি ইন্ট্রোডিউস করানো হবে, ঠিক আছে? সো এই প্রতিটা টার্মিনোলজি জানে তুমি জানো, জাস্ট এই জিনিস জন্যই তুমি জাস্ট লেকচার গুলো চ্যাপ্টার উইক 4 থেকে আমরা কুইজ নেওয়া শুরু করবো, ঠিক আছে? সুতরাং প্রথম কুইজ যেটা হবে সেটা হলো চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 এর উপরে, ঠিক আছে? সেকেন্ড কুইজ হবে চ্যাপ্টার 4 এর উপরে। সুতরাং এই জিনিসটা তুমি মনে রাখো। তো প্রথম 5টা চ্যাপ্টারের মধ্যে চ্যাপ্টার 4 এর জন্য একটা কুইজ এবং চ্যাপ্টার 2 এবং 3 এর জন্য একটা কুইজ, এই 2টা কুইজ হবে, ঠিক আছে? মিড টার্ম ভ্যাকেশনের আগে এই 2টা কুইজ হয়ে যাবে। সো ইউ বেটার প্রিপেয়ার উইথ ইট, প্রথম থেকেই প্রিপারেশন নাও যাতে করে ভালো রেজাল্ট করো। কুইজে ভালো রেজাল্ট করলে পরে ফাইনালিও ভালো রেজাল্ট করবা, ঠিক আছে? কারণ কুইজে যদি ভালো রেজাল্ট না করো কোনো লাভ হবে না। আরেকটা জিনিস বলে নেই, নর্মালি আমি কি বলে রেকমেন্ডেশন লেটার আমি দেই না, কিন্তু আমি যাদের দেই আমি পার্টিকুলারলি ফলো করি যে থার্মোডাইনামিক্সে কত পেয়েছে। থার্মোডাইনামিক্স যদি ভালো রেজাল্ট না করো আমি তোমাকে রেকমেন্ডেশন লেটার দিব না, ঠিক আছে? বিকজ দিস ইজ এ বেসিক সাবজেক্ট। থার্মোডাইনামিক্স, অঙ্ক, এই 2টা হলো বেসিক সাবজেক্ট। তুমি অঙ্কে ভালো রেজাল্ট করেছো, থার্মোডাইনামিক্সে ভালো রেজাল্ট করেছো, ফেজ ডায়াগ্রামেশন একটু পরে আসবে সেটা ভালো করেছো, দ্যাট ইজ আমার আর জানা কিছু দরকার নেই, তুমি মোটামুটি ভালো ছাত্র, ঠিক আছে? আমি তোমাকে হাইয়েস্ট রেকমেন্ডেশন করবো। তুমি থার্মোডাইনামিক্সে খারাপ করেছো, অঙ্কে খারাপ করেছো, ফেজ ডায়াগ্রামে খারাপ করেছো, ইউ আর নট এ গুড স্টুডেন্ট, ঠিক আছে? আমি তোমাকে ভালো রেকমেন্ডেশন দেবো না, ইভেন রেকমেন্ডেশনই দেবো না, ঠিক আছে? সুতরাং কিছু কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টটা হলো ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর প্রাণ, সেগুলো তোমাকে ভালো করতেই হবে, ঠিক আছে? ইঞ্জিনিয়ার হিসেবে তোমার দায়িত্ব ম্যাথে ভালো করা, ঠিক আছে? এটা জেনারেল। আর ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট হিসেবে তোমার দায়িত্ব থার্মোডাইনামিক্স ভালো করে বোঝা, ঠিক আছে? ওকে, আর কোনো কোয়েশ্চেন আছে বলো। স্যার আপনার স্যার যে রেফারেন্স বুকটা আছে সেটা কবে अवेलेबल পাবো স্যার? এটা অলরেডি আছে, গত সেমিস্টারে যারা চেয়েছিল খুব সময় 50 জনের মতো চেয়েছিল বই, আমি 50টা ফটোকপি করেছিলাম, ওখান থেকে মনে হয় 35 জন নিয়েছে আর নেয় নাই। সুতরাং কিছু আছে, তুমি জাস্ট ইয়েতে আমাদের অফিসে তাহের সাহেবের সাথে যোগাযোগ করো, তার কাছে জিজ্ঞেস করো যে কয়টা বই আছে বা একটা বই আছে কিনা, আমি বইটা নেব, ঠিক আছে? সুতরাং তাকে 215 টাকা দিলে পরে সে তোমাকে বইটা দিয়ে দেবে। ওকে স্যার, থ্যাংক ইউ। খুব সম্ভব 215 টাকা, আমি টাকা এবার এক্স্যাক্টলি বলছি না, তাকে জিজ্ঞেস করে টাকাটা জানি নিয়ে 215 টাকায় হওয়ার কথা আমার যতদূর মনে পড়ে। এটা জাস্ট ফটোকপি করতে যা টাকা লাগিয়েছে সেটাই তোমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। ওকে স্যার, বলো। স্যার আমরা তখন মানে বলেছিলেন যে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স টাইম ইনভেরিয়েন্ট, এটা দিয়ে কি এটা বোঝানো হয় যে আমরা ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স দিয়ে খালি ইনিশিয়াল এবং ফাইনাল 2টা স্টেজের রেজাল্ট জানি, বাট এই 2টার মাঝখানে কিভাবে প্রসেসটা হচ্ছে বা কত সময় পর কোন স্টেট আছে, মিডল কোন স্টেট, এগুলা জানি না, এটা বোঝানো হচ্ছে? একটা এক্সাম্পল দিই, মনে করো আমি যদি বলি যে ভাই আজকে তোমার এখন টেম্পারেচার কত, মানে টেম্পারেচার কত জিজ্ঞেস করলাম আমি, সে কি বলবে? সে ওকে টেম্পারেচার মেজারমেন্ট যদি কোনো ডিভাইস থাকে সে দেখে এটা বলবে ওকে এখন টেম্পারেচার 25 ডিগ্রি বা 30 ডিগ্রি, যাই সে কখনোই বলবে না যে কিছুক্ষণ আগে টেম্পারেচার 25 ছিল এখন 30 হয়েছে, অথবা কিছুক্ষণ আগে টেম্পারেচার 32 ছিল এখন 30 হয়েছে, সেটা কি বলবে? সে বলবে এখন টেম্পারেচার 30 ডিগ্রি।
তো এটাই হলো ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের কথা। তার মানে সে ফাইনাল স্টেটের কথা বলতেছে যে এখন টেম্পারেচার 30 ডিগ্রি, একটু আগে কত ছিল সেটা জানা দরকার নেই। সেরকম তুমি তোমার হোটেল থেকে বা তুমি তোমার হল থেকে ক্লাসে গেলা, তোমার মনে করো 9টায় ক্লাস ছিল, তুমি 49-এর সময় তড়িঘড়ি করে রুম থেকে বেরোলা, তারপরে একটা সামনে একটা রিক্সা পাইলা, চল বলে রিক্সা নিয়ে চলে আসলা। এইটা তুমি করেছো নাকি তুমি 15 মিনিট আগে তুমি বেরিয়েছো সুন্দর করে ফ্রেন্ডের সাথে গল্প করতে করতে হাইটে হেঁটে ক্লাসে আসছো? আমার জানার দরকার নেই, আমি ক্লাসে এসে দেখলাম তুমি আসছো, দ্যাটস ইট। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? কিভাবে হয়েছে সেটা ইস্যু না, ইস্যুটা হলো তুমি ইনিশিয়ালি হলে ছিলা, এখন তুমি ক্লাসে এসছো। সো হলে তুমি কি ছিলা, ক্লাসে তুমি কি ছিলা, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আর স্যার আমি যখন এই প্রসেসটা জানতে যাব তখন আমার তখন তোমাকে স্ট্যাটিস্টিক্যাল প্রসেস, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স সেই সমস্ত জিনিসগুলো তোমাকে ডিল করতে হবে। বুঝছি স্যার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা শেষ করি তাহলে আজকে। খোদা হাফেজ। ওকে, আবার আরেকটা কথা বলে নেই, এই তোমরা রেগুলার ব্যাচ ছাড়া আর যদি কেউ তুমি কোনো পুরানা কেউ যদি থাকো তাহলে অবশ্যই আমাকে জানাতে হবে যে আমি রেজিস্ট্রেশন করেছি, আমি জয়েন করতে চাই, তাহলে তার রোল নাম্বারটা আমি টিমসে অ্যাটাচ করবো, না হলে পরে কিন্তু তুমি ঢুকতে পারবে না। ঠিক আছে, এবং তা বলতে পারবে না যে আমি প্রতিদিন ক্লাস করছি, আমাকে অ্যাটেন্ডেন্স দাও, আমি কিন্তু তাকে দিব না। ঠিক আছে, ওকে, খোদা হাফেজ ফর দ্য ডে।